সরল সুদ কষা নিয়ে আলোচনা করব। দেখ, সুদ কষার কনসেপ্টটা অলরেডি তোরা জানিস অনেকেই, ঠিক আছে। এখন আরেকবার একটু বলে দিই যে ধরে নে কোনো একজন লোক এ, সে বি বলে আরেকজন লোক আছে বা একটা ব্যক্তি আছে বা সংস্থা আছে। এ কি করলো, বি এর কাছ থেকে 100 টাকা ধার নিল, ঠিক আছে, এবং 2 বছরের জন্য ধার নিল, ঠিক আছে। এখন যদি কোনো এক ব্যক্তি 2 বছরের জন্য বা একটা সময়ের জন্য কিছুটা টাকা ধার নেয় বা কিছুটা পরিমাণ অর্থ ধার নেয়, ঠিক আছে, বা অর্থকে কাজে লাগায়, নিজের অন্যের কাছ থেকে নিয়ে যদি কাজে লাগায়, তাহলে পরে কি হবে, যে অর্থটা সে নিল বি এর কাছ থেকে, সেটা তো 2 বছর পরে আবার বি কে দিতেও হবে। এখন ও 2 বছর পরে 100 টাকা তো দেবেই, ঠিক আছে। কিন্তু ঘটনাটা এটা দাঁড়াবে যে এই যে 100 টাকা, এই 100 টাকার ভ্যালুয়েশনটা কমে যাবে। ভ্যালুয়েশন মানে হচ্ছে এই 100 টাকা দিয়ে আমরা যা যা করতে পারতাম, এখনকার সময় আজকের ডেটে দাঁড়ায় 100 টাকা দিয়ে যদি সাপোজ কথা কথা আমি একটা 100 টাকা দিয়ে ধরে নে 10টা বিস্কুটের প্যাকেট যদি কিনতে পারি, ঠিক আছে, আজ থেকে 2 বছর পরে 100 টাকা দিয়ে আমি ওই সেম 10টা বিস্কুটের প্যাকেট কিনতে পারবো না, তার থেকে কম প্যাকেটই কিনতে পারবো, কারণ 2 বছরের মধ্যে জিনিসের দাম বেড়ে যাবে। হয়তো বিস্কুটের প্যাকেটের যে 10টা বিস্কুটের প্যাকেট বা যে ব্র্যান্ডের বা যে বিস্কুটের প্যাকেটটা আমরা কিনছিলাম, সেই বিস্কুটের প্যাকেটটার দাম বেড়ে যাচ্ছে, হয়তো 12 টাকা হয়ে যাবে। তখন 100 টাকায় আমি সব থেকে বেশি কয়টা বিস্কুটের প্যাকেট কিনতে পারবো? তখন বড় জোর আমি 8টা বিস্কুটের প্যাকেট কিনতে পারবো, কারণ 8 বরং 96 হয়। তো 100 টাকার মধ্যে যদি তখন আমাকে কিনতে হয় 8টা বিস্কুটের প্যাকেট কিনতে হবে, হোয়ারাস এখন যদি আমি কিনতে পারি সাপোজ 10টা বিস্কুটের প্যাকেটই আমি কিনতে পারছি, কারণ 10টা বিস্কুটের প্যাকেট 10 টাকা করে 100 টাকা হচ্ছে। তো 100 টাকা দিয়ে আমি এখন, এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন নাও, আর এটা হচ্ছে 2 বছর পরে, ঠিক আছে, 2 বছর পরের পরের কথা বলছি এটা। এখন এই যে টাকাটা, ঠিক আছে, যে টাকাটা আমরা, যে টাকাটার কথা আমি বলছি, ঠিক আছে, এই যে 100 টাকা, এই 100 টাকা দিয়ে কি হচ্ছে, আলটিমেটলি এটা ভ্যালুয়েশন কমে যাচ্ছে। আমরা বলি 100 টাকার মান কমে যাচ্ছে। 100 টাকা 100 টাকাই আছে, কিন্তু 100 টাকার যে ব্যবহারের ক্ষমতাটা, সে ক্ষমতাটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো তখন কি হয়, তখন এই ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য, মানে আমাকে যদি তখনও সাপোজ আমার যদি মানে এ যদি এই কথা বলে যে না, তখন তো আমার 100 টাকা দিলে হবে না, কারণ সে সময় তো আমি এখন 100 টাকাকে যেভাবে ব্যবহার করতে পারি সেই সময় তো ব্যবহার করতে পারবো না। তো তখন তোমাকে এক্সট্রা 4 টাকা দিবা, ঠিক আছে, মানে রিটার্ন করার সময় 100 + 4, 104 টাকা রিটার্ন করবে। তাহলে যে এক্সট্রা টাকাটা দেওয়া হচ্ছে, সেই এক্সট্রা টাকাটাকে আমরা বলে থাকি হচ্ছে সুদ, ঠিক আছে। প্রথমত এই ব্যাপারটাকে বুঝতে হবে। সরল সুদ কষা এই চ্যাপ্টারের নাম, কিন্তু প্রথমত বুঝতে হবে যে সুদ কাকে বলে। সুদ মানে হচ্ছে এক্সট্রা যত টাকা দেওয়া হয়। আশা করি এতটুকুন বুঝাতে পেরেছি। এই যে সুদ, এই যে এক্সট্রা টাকা, ঠিক আছে, এই এক্সট্রা টাকার পরিমাণটাই আমাদেরকে এই চ্যাপ্টারে নির্ণয় করতে হয়, এবং তার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, যে যদি টি টাকা টি বছরের জন্য বার্ষিক 8% সুদের হারে ধার করা হয়, তাহলে পরে টি বছর পরে সুদ এর পরিমাণ, মানে যেটা এক্সট্রা টাকা, সেই এক্সট্রা টাকাটার পরিমাণ হবে হচ্ছে সেই টি গুণ আর গুণ টি ডিভাইডেড বাই 100। মানে যে টাকাটা ধার নেওয়া হয়েছে, যতটা সময়ের জন্য ধার নেওয়া হয়েছে, এবং যত শতাংশ সুদের হারে, বার্ষিক যত শতাংশ সুদের হারে, এই ব্যাপারটা আমি আসছি এখনই, ঠিক আছে। বার্ষিক যত শতাংশ সুদের হারে ধার নেওয়া হয়, সেই তিনটার গুণফল ডিভাইডেড বাই 100, এটাকে বলা হয় হচ্ছে সুদ। এটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি, তাই তো? তো এই যে সুদ, এই সুদের পরিমাণটাই আমাদেরকে এই চ্যাপ্টারে বের করতে হয়, এবং যে সূত্রের সাহায্যে বেরোচ্ছে, এই সূত্রটাকে বলা হচ্ছে সরল সুদ কষা। এই সরল সুদ কষা কেন বলা হচ্ছে, এর পেছনে বেসিক কারণ, বা একদম ডাইরেক্টলি যদি পয়েন্টে কথা বলি, তাহলে এরকম হবে যে আমি 2 বছরের জন্য 100 টাকা ধার, মানে এ 2 বছরের জন্য 100 টাকা বিয়ের কাছ থেকে ধার নিয়েছিল। তো প্রথম বছর ও যে সুদটা পাবে সেটা 100 টাকার উপর পাবে। দ্বিতীয় বছরও সুদটা সে 100 টাকার উপরই পাবে, ঠিক আছে। মানে মেইন যে টাকাটা, সেই মেইন টাকাটা পরিবর্তন হবে না। যে টাকার উপর সে সুদ পাচ্ছে, যে টাকার ওপর সে সুদ পাচ্ছে, সেই টাকাটাকে আমরা বলি আসল বা মূলধন। তার মানে সরল সুদ কষার ক্ষেত্রে প্রথম বছর হোক, দ্বিতীয় বছর হোক, এর পরে যদি আরো কয়েকটা বছর যোগ হয়ে যেত, তাহলে পরেও প্রত্যেকটা বছরে আসলের পরিমাণ সেম থাকতো, 100 টাকাই থাকতো আসলের পরিমাণ, ঠিক আছে। আসলের পরিমাণ সরল সুদ কষায় চেঞ্জ হয় না। এই সরল সুদ কষার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এই জায়গা থেকে আসছে। এই সরল, সরল জিনিসটার অর্থ এখানে এটা বোঝানো হচ্ছে যে আসল কোনোভাবেই পরিবর্তিত হবে না, ঠিক আছে। খুবই সিম্পল ভাবে আসলটা থেকে যাবে।
একভাবেই থাকবে আসলটা, ঠিক আছে? এটাকে এখানে সরল অর্থে বোঝানো হচ্ছে, কথাটা ক্লিয়ার? তো মেইন যে ফান্ডা সরল সুদ কষার, সেটা হচ্ছে এটা, যে সরল সুদ কষার ক্ষেত্রে আমরা প্রত্যেক বছর, যে যত বছরের জন্যই ক্যালকুলেশনটা হচ্ছে না কেন, প্রত্যেক বছর আসলের পরিমাণ সেম, ঠিক আছে? প্রত্যেক বছর আসলের পরিমাণ সেম, প্রত্যেক বছর তাই সুদের পরিমাণও সেম হয়, ঠিক আছে? কারণ নির্দিষ্ট শতাংশ হারে যদি সুদ অ্যাপ্লাই হয়, তাহলে পরে সুদের পরিমাণটাও, আসল যেহেতু সেম থাকছে, সুদের পরিমাণটাও আমরা সেম পাবো, ঠিক আছে? শুধুমাত্র কি হবে, সেই সুদগুলো যোগ হতে থাকবে, ঠিক আছে? যত বেশি সময় যাবে সুদের সুদ তত বাড়বে, যত বেশি টাকা শুরুতে ইনভেস্ট করা হবে, আসলের মান যত বেশি হবে তত বেশি সুদ বাড়বে। তো সুদ ব্যাপারটা ডিপেন্ড করে আছে আসল, সময় এবং এই সুদের হারের উপর। এখন সুদের হার জিনিসটা কি? সুদের হারের এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম, একটু আগে যেটা বললাম, যে 100 টাকা 2 বছরের জন্য নেওয়া হচ্ছে, আমাকে রিটার্ন করার সময় 104 টাকা দিতে হচ্ছে। তার মানে এক্সট্রা যে টাকাটা দিতে হচ্ছে, এক্সট্রা টাকার পরিমাণ হচ্ছে 4 টাকা। কত বছরের জন্য? 2 বছরের জন্য, ঠিক আছে? তো আমরা কি করি, যে সুদের হারটাকে যদি বের করার হয়, আমরা সেই যে এক্সট্রা টাকাটা দিচ্ছি সেটাকে যতটা সময়ের জন্য দিচ্ছি সেটা দিয়ে ডিভাইড করে দিই। তো ডিভাইড করে দিলে এখানে অ্যান্সার আসে হচ্ছে 2 টাকা। তার মানে প্রত্যেক বছর আমি 2 টাকা এক্সট্রা দিচ্ছি, সব মিলায় 2 বছরে আমি 4 টাকা এক্সট্রা দিলাম। যদি 3 বছরের গল্প আসতো তাহলে আমি 6 টাকা এক্সট্রা দিতাম। যদি 10 বছরের গল্প আসতো তাহলে আমি 10 টাকা এক্সট্রা দিতাম। 10 তো না, সরি, 5 বছরের যদি প্রসঙ্গ আসতো তাহলে পরে আমি দশ 10 টাকা বেশি দিতাম, ঠিক আছে? এভাবে প্রত্যেক বছর আমি 2 টাকা করে এক্সট্রা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? 100 টাকার উপর। তো 100 টাকার উপর 2 টাকা কত শতাংশ হয় সেটা আমাকে বের করতে হয়। যে অ্যান্সারটা আসে সেটাকেই বলা হয় সুদের হার, ঠিক আছে? তো যেটা আসল, তার রেসপেক্টে প্রত্যেক বছর যে টাকাটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো 100 রেসপেক্টে আমি যদি 2 কে 100 দিয়ে ভাগ করি, এটাকে যদি শতাংশ আকারে প্রকাশ করি, শতাংশ আকারে প্রকাশ করার জন্য আমাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে, এত পার্সেন্ট অর্থাৎ 2%, ঠিক আছে? তো প্রত্যেক বছর আমি 2% করে টাকা দিচ্ছি, এক্সট্রা টাকা, ঠিক আছে? 2% এক্সট্রা টাকা দিচ্ছি। তো সুদের হার, এটাকে বলা হবে সুদের হার। সুদের হার হচ্ছে 2%। ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে ওকে লেখ। তাহলে পরে আমি টপিকটাকে নেক্সট টপিকে যাচ্ছি। এটা হচ্ছে সরল সুদ কষার কনসেপ্ট। জিৎ লিখলো ওকে, দীপ্ত ওকে, রাজদীপ ওকে, ভেরি গুড। আর কে আছে সেখানে? বীর আছে। বীর, বুঝতে পারলি সরল সুদ কষার কনসেপ্টটা, যে এক্সট্রা যে টাকাটা আমি দিচ্ছি? বীর লিখলো ওকে, ভেরি গুড। এখন আমরা সুদের ব্যাপারটা বুঝে গেলাম। এখন আসি হচ্ছে, এখানে কিছু কিছু পরিবর্তন করা যেতে পারে। যেমন যেটা আসল P টাকা, টি বছরের জন্য না বলে টি মাসের জন্য যদি বলে, সুদের হারটা বার্ষিক, ঠিক আছে? কিন্তু সময়টা মাসিক, মানে সময়টা মাসের আকারে দেওয়া আছে। তাহলে টি মাসে মোট কত সুদ হবে? মানে আই, সুদকে আই দিয়ে প্রকাশ করে, আয়ের মান কত হবে? আই হয়ে যাবে হচ্ছে PRT বাই 1200। যদি মাসের রেসপেক্টে বলে তখন আর 100 দিয়ে ভাগ করতে হয় না, তখন ভাগ করতে হয় PRT ডিভাইডেড বাই 1200, ঠিক আছে? এটা হচ্ছে সুদ, তখন হয়ে যাবে এই ফর্মুলা দিয়ে। যদি সময়ে টাকাটা হচ্ছে P টাকা, এখানে কিছু পরিবর্তন করার নাই, সময়টা টি বছরই আছে, কিন্তু সুদের হারটা বার্ষিক না হয়ে মাসিক দেওয়া আছে। সুদের হার যদি মাসিক হয়, তখন যে প্রাপ্ত সুদ আয়ের পরিমাণ হবে হচ্ছে 12 PRT ডিভাইডেড বাই 100। 12 PRT তখন হয়ে যাবে। এক জায়গায় দেখ, 1200 দিয়ে ডিভাইড করা হচ্ছে, মানে নিচে হরের সাথে, যেটা মূল সূত্রে নিচে 100 ছিল। যখন সময়কে মাসে প্রকাশ করা হচ্ছে তখন হরের সাথে, মানে 100-র সাথে 12 গুণ হচ্ছে। আর যখন সুদের হারকে মাসে প্রকাশ করা হচ্ছে সময়কে বছরে রেখে, তখন PRT অর্থাৎ লবের সাথে 12 গুণ হবে। বিল লিখলো বুঝলাম না, না বোঝাটাই স্বাভাবিক, ঠিক আছে? কেন? কারণ এখানে কেন 1200 আসলো, প্রসঙ্গ হচ্ছে এটা। এখানে কেন উপরে 12 গুণ হলো, প্রসঙ্গ হচ্ছে এটা, ঠিক আছে? কারণটা কি? কারণটা খুব সিম্পল। আমরা এখানে যে পি নিয়েছি, পি মানে আসল, আসল যেটা নেওয়া হয়েছে সেটা টাকায় নেওয়া হয়েছে, আর যেটা নেওয়া হয়েছে সুদের হার, ওটা বার্ষিক নেওয়া হয়েছে, এবং সময় যেটা নেওয়া হয়েছে মূল সূত্রে, সেটা হচ্ছে বছরে নেওয়া হয়েছে, তাই তো বীর? এটা বুঝতে পারলি তো? মূল যে সূত্র, মেইন যে ফর্মুলা, সেখানে PRT এভাবে এভাবে নেওয়া হয়েছে। পি টাকায়, সুদের হার বছরে, এবং সময়টাও বছরে নেওয়া হয়েছে। এখন আমি সেকেন্ডে কি বলেছি? সেকেন্ড কন্ডিশনে বলেছি টি মাসের সুদ কত।
বার্ষিক সুদের হার 8%, মানে বার্ষিক সুদের হারের কোনো পরিবর্তন ঘটছে না। আসল পি টাকা মানে আসলেও কোনো পরিবর্তন ঘটছে না। পরিবর্তন কোথায় ঘটলো? মাসে, অর্থাৎ সময়টাতে পরিবর্তন ঘটলো। এখন কোশ্চেন এটা ওঠে, টি মাস মানে কত বছর হয়? তো টি মাস মানে কত বছর যদি জিজ্ঞেস করে কেউ, উত্তর কি হবে? টি মাস ইকুয়াল টু কত বছর? স্যার, জিৎ লিখলো স্যার টাইমটাকে 12 দিয়ে ভাগ করতে হবে না? হ্যাঁ, একদম ঠিক। বি লিখলো টি মাস মানে হচ্ছে টি/12 বছর, একদম ঠিক, টি/12 বছর। তো আমাদের যে মূল সূত্র সেটা তো ছিল পি আর টি/100। সেখানে সময়টাকে আমরা আর টি লিখবো না, সেখানে সময়টাকে আমরা লিখবো পি আর টি/12 / 100, মানে এই দ্বিতীয় কন্ডিশনটার কথা বলছি। এখন তুই দেখতেই পাচ্ছিস পি আর টি, এই নিচে 12 আছে, তার নিচে আবার 100 আছে, 12 আর 100 কে গুণ করলে এটা দুজন গুণ হয়ে যাবে, 1200 হয়ে যাবে। অর্থাৎ সুদের হার মানে সুদের পরিমাণ তখন পি আর টি ডিভাইডেড বাই 1200 হবে। এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, সেকেন্ড দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এটা। এটা বোঝা গেল বীর? এখন বুঝতে পারলি? এখন বোঝা গেল দ্বিতীয়টা? ভেরি গুড, ওকে। এখন থার্ড কন্ডিশনটাতে আসি। থার্ড কন্ডিশনে কি বলছে? যে পি টাকা টি বছরের জন্য মাসিক 8% সুদের হারে। এখন যেহেতু সুদের হারটা মাসিক দেওয়া আছে, আমাদের সুদের হারে কোনো পরিবর্তন করানো যাবে না, ওটাকে মাসিক ধরেই এগোতে হবে। তো আমরা তখন কি করব? সময়টাকে চেঞ্জ করে নিব। টি বছর মানে কত মাস হয় ওটা দেখবো। মানে এখানে সুদের হার যদি মাসিক থাকে, সুদের হার যার রেসপেক্টে থাকবে, সময়টাকেও সেটাই বানিয়ে নিতে হবে। সুদের হার যদি মাসিক থাকে তাহলে সময়টাকেও মাসে প্রকাশ করতে হবে। সুদের হার যদি বছরে থাকে, সময়টাকেও বছরে প্রকাশ করতে হবে। নিয়ম হচ্ছে এটা। তাহলে পরে টি বছর, টি বছর ইকুয়াল টু কত মাস? টি বছর ইকুয়াল টু কত মাস হয়? টি বছর সমান সমান কত মাস হয়? তোদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা, টি বছর ইকুয়াল টু কত মাস? টি বছর ইকুয়াল টু 12 মাস না বাবা। টি বছর ইকুয়াল টু 12 মাস না, 1 বছর 12 মাস। তাহলে টি বছর কত মাস? সঠিক উত্তরটা হচ্ছে 12 টি, একদম 12 টি, এত মাস। মানে 12 সাথে টি গুণ হয়ে যাবে। ঠিক আছে, সুদীপ্তা ঠিক উত্তর দিয়েছে, 12 টি মাস। তাহলে 12 টি মাস, তাহলে সূত্রটা কি হচ্ছে? আই ইকুয়াল টু পি আর টি, পি ইন্টু সময়, সময় হচ্ছে 12 টি, ইন্টু সুদের হার আর ডিভাইডেড বাই 100। তার মানে এটা হয়ে যাচ্ছে 12 PRT/100। এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। কেন স্যার 12 টি? কেন কেন হবে না? টি বছর আজকে যদি 1 বছর 12 মাসের হয়, 1 বছর যদি 12 মাস হয়, স্বাভাবিক ব্যাপার। 2 বছর মানে 24 মাস হবে, তাই তো? 24 মাস মানে 12 গুণ 2 মাস। 3 বছর মানে 12 গুণ 3 মাস। তার মানে স্বাভাবিক ব্যাপার, টি বছর মানে হয়ে যাবে 12 সাথে টি গুণ। 3 বছরের ক্ষেত্রে যদি 12 সাথে 3 গুণ হয়, 2 বছরের সাথে যদি 12 সাথে 2 গুণ হয়, 4 বছরের ক্ষেত্রে যদি 12 সাথে 4 গুণ হয়, অবশ্যই টি বছরের ক্ষেত্রে 12 সাথে টি গুণ হওয়া উচিত। ওকে ওকে, ভেরি গুড। তাহলে পরে এই হচ্ছে 3টা কন্ডিশন। এই 3টা কন্ডিশনের সাহায্যে আমাদের অধিকাংশ অঙ্কই হয়ে যাবে, অধিকাংশ প্রবলেমই এই 3টা কন্ডিশনের সাহায্যে হয়ে যাবে। বল, এই 3টা কন্ডিশনে কারো কোনো অসুবিধা? যদি অসুবিধা না থাকে সকলে ক্লিয়ার লেখ। যদি অসুবিধা না থাকে এই 3টা কন্ডিশনে, সকলে ক্লিয়ার লেখ। ক্লিয়ার, জি বিল লিখলো ক্লিয়ার। জিৎ কি লিখেছে? স্যার 12 কে টাইম দিয়ে ভাগ করতে করে তারপর পিআরটি দিয়ে গুণ করা যাবে না? স্যার 12 কে টাইম দিয়ে ভাগ করে, টাইম দিয়ে আমি কেন ভাগ করবো? টাইম দিয়ে গুণ করবো, তাই না? আমরা এখানে টাইমটা তো টি বছর নিয়েছিলাম, তাহলে আমি 12 দিয়ে কেন সময়কে ভাগ করব? 12 দিয়ে ভাগ তো তখন করা হয় যখন মাসকে বছরে বানানো হয়। আমরা তো এখানে বছরকে মাস বানাচ্ছি, তার মানে 12 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ঠিক। তাহলে এটা ক্লিয়ার হয়েছে। রাজদীপ, রাজদীপও আছে, রাজদীপের বোঝা গেছে এখানে? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে রাজদীপ? সকলকে জিজ্ঞেস করছি। স্যার বুঝলাম না 3 নম্বরটা, 3 নম্বরটা রাজদীপ লিখছে বুঝলো না। দেখ, এটা মুছে দিই একটু। আচ্ছা, দেখ 3 নম্বরে যেটা আমি বলেছি, যে এক ব্যক্তি বা কোনো সংস্থা যদি পি টাকা টি বছরের জন্য মাসিক 8% সুদের হারে ধার করে, তাহলে টি বছরে প্রাপ্ত সুদের পরিমাণ আই টাকা হলে পরে আয়ের মান আমি লিখেছি এটা। ঠিক আছে, এটা একটু মুছে দিই। আয়ের মান আমি 12 PRT/100 লিখেছি এটা। ঠিক আছে, এখন বেসিক নিয়ম যেটা বললাম, যে যদি যদি
সুদের হার মাসিক অবস্থায় থাকে, যদি সুদের হারটা মাসে থাকে, তাহলে সময়টাকেও মাসে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখানে সুদের হার যেটা থাকবে, যেভাবে সুদের হারটা প্রকাশিত থাকবে, সময়টাকেও আমি সেভাবেই প্রকাশিত করব। সুদের হার মাসে থাকলে সময়ও মাসে কনভার্ট হবে, সুদের হার বছরে থাকলে সময়ও বছরে কনভার্ট হবে। আমাদের থার্ড কন্ডিশনে যেহেতু সুদের হারটা মাসে আছে, তাই সময়টাকেও মাসে লাগবে। তাই টি বছর মানে কত মাস হয় এটা আমাকে জানতে হবে। টি বছর মানে হচ্ছে 12 মাস, 12টি মাস। ঠিক আছে, 12টি মাস। এটা বুঝতে পারছি রাজদীপ? 12টি মাস হয় টি বছর, এটা বোঝা গেছে যে টি বছর মানে 12টি মাস। রাজীব লিখলো ওকে, মানে বুঝতে পারছে। এখন আমার লাগবে হচ্ছে সুদ। তো আয়ের ফর্মুলা কি? পি গুণ আর গুণ টি বাই 100, এটা হচ্ছে পি আর টি বাই 100। আমাদের এক্ষেত্রে আসল কত? এক্ষেত্রে আসল পি, পি পি আছে। সুদের হার কত? সুদের হার আড়িয়ে থাকবে, কারণ মাসিক সুদের হার, ওখানে আমার কিছু করার নেই, সুদের হারকে আড়ি রাখতে হবে। যেখানে আমি পরিবর্তনটা করেছি সেটা হচ্ছে সময়। আগের বারও সময়কে পরিবর্তন করেছিলাম, এবারও সময়কেই পরিবর্তন করতে হচ্ছে। আমরা শুধুমাত্র সময়কেই পরিবর্তন করতে পারি, সুদের হারকে আমরা ধরবো না, এটা আমাদের মনে রেখে চলতে হবে। তাহলে সময় টি, টি বছরের জায়গায় চলে আসবে মাস। কত মাস? 12টি মাস ডিভাইডেড বাই 100। দেখ গুণ করে 12টা সবার সামনে যাবে, পি আর টি ডিভাইডেড বাই 100। তাই বলেছে যে পি টাকা টি বছরের জন্য মাসিক আর% সুদের হারে যদি ধার করা হয়, তাহলে টি বছরে প্রাপ্ত সুদ 12 পি আর টি বাই 100 হবে। ক্লিয়ার হয়েছে রাজদীপ? যদি ক্লিয়ার হয় তাহলে এখন ক্লিয়ার লাগ, যদি না বুঝিস তাহলে আমি অন্যভাবে বুঝাচ্ছি আরো। কেন 12টা সামনে আসলো বুঝতে পারলি? ওকে ওকে, ঠিক আছে। দেখ, এই যে জিনিসটা করলাম, এটা হচ্ছে 3টা কন্ডিশন, এটাতে আমাদের অঙ্কগুলো হবে। এখন এখানে যে পি, পি কে আমরা বলি আসল, আর কে বলা হয় সুদের হার, এবং টি হচ্ছে সময়। সুদাসল বলে একটা কথা আছে, তোরা জানিস। সুদাসল বলে একটা কথা আছে, সুদাসল মানে বা সবৃদ্ধি মূল মানে হচ্ছে পি প্লাস আই। যেটা আসল হবে তার সাথে আমাকে সুদকে যোগ করে দিতে হবে, যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটাকে বলা হবে হচ্ছে সুদাসল বা সবৃদ্ধি মূল। তো এই হলো কনসেপ্ট, ঠিক আছে। এখন এর উপর বেস করে আমাদের প্রবলেম সলভ করতে হবে। শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম হচ্ছে এটা, আমাদের বলা আছে বার্ষিক 5% হার সুদে, মানে সরল সুদের হারে 1200 টাকার 3 বছর 9 মাসের সুদ কত হবে? তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সুদের হারটা কিসে দিয়েছে। সুদের হারটা দিয়েছে বার্ষিক, মানে বছরে দিয়েছে। তার মানে সময়টাকেও বছরে কনভার্ট করতে হবে। এক্ষেত্রে পি মানে আসল, আসলের মান হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, যেটা আর, আর হচ্ছে 5% বা 5। ঠিক আছে, আর এর ক্ষেত্রে কিছু করার নেই, আর যেটা দেওয়া আছে ওটাই থাকবে। শুধু বার্ষিক না মাসিক না দৈনিক এটা দেখতে হবে। দৈনিকের ক্ষেত্রে কি আছে ওটা আমি পরে অঙ্কে যখন আসবে তখন আমি আলোচনা করছি, ওটাও খুব সিম্পল। যেটা সময়, সময়টাকে আমাদের পরিবর্তন করতে হয়। সময় বলেছে 3 বছর 9 মাস, 3 বছর 9 মাস। তো 3 বছর 9 মাস মানে কত বছর হয় কেউ বলতে পারবে? 3 বছর 9 মাস মানে ভগ্নাংশ আকারে কত বছর হয়? 3 বছর 9 মাস মানে ভগ্নাংশ আকারে কত বছর হয়? আমি 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 ক্যালকুলেশনটা দেখাচ্ছি, কিন্তু তোরা কেউ বলতে পারবি আগে যে 3 বছর 9 মাস আমাদের লাগবে এটাকে বছরে কনভার্ট করতে? বছর হিসাবে কত আসবে? সুদীপ্তা লিখছে 15/4। ওকে, সুদীপ্তা লিখেছে 15/4। আর কেউ কিছু? 3 ইয়ার্স 3/4 মাস? না না, এভাবে না, এভাবে না, এভাবে না জিৎ, অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোর তোর হিসাবটা আমি বুঝতে পারছি। রাজদীপ লিখলো 7/4। আচ্ছা দেখি, এখন আমি ক্যালকুলেশন করি। হ্যাঁ, অনেকগুলো অ্যান্সার পাচ্ছি ডিফারেন্ট, আমি দেখি কি আসে। দেখ, 3 বছর 9 মাস, 3 বছর তো বছরেই আছে, আমার বছরে লাগবে কনভার্ট করতে। তো 3 বছর তিনই থাকবে, কিন্তু 9 মাস, 9 মাসটাকে আমাকে চেঞ্জ করতে হবে। 9 মাস মানে কত বছর হয় এটা আমাকে ভাবতে হবে। তো মাসকে বছরে যদি কনভার্ট করতে হয় তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যত মাস তত বাই 12। 9 মাস বলেছে, তাহলে 9/12। এখন 3ও বছরে আর 9/12 বছরে আছে, তাই এটাকে যোগ করে দিব, টোটাল যত হবে এত বছর। এখানে কাটাকাটি যায় দেখতেই পাচ্ছিস, এটা হচ্ছে 3 + 3/4, এত বছর। তাহলে এখানে জানিসই কি করতে হবে, নিচে 4 হবে, লসাগু করতে হবে, 3 × 4 = 12, ওপরে যাবে, +3, এত বছর। তো 12 + 3 মানে তোরা জানিস, বুঝতেই পারছিস, 15/4 বছর। তাহলে সুদীপ্তা ঠিক অ্যান্সার দিয়েছে, 15/4 বছর। রাজদীপ তোর অ্যান্সারটা একটু ভুল হয়ে গেছে, 7/4 হবে না, 15/4 বছর। ঠিক আছে,
ক্লিয়ার হয়েছে সকলের? সময়টাকে কি করে হিসাব করা হলো সবাই বুঝতে পারছিস? এরপরেও কিন্তু একই রকম প্রশ্ন আসবে। ওকে, জিৎ লিখলো হ্যাঁ স্যার। সুজিতা ঠিক অ্যান্সার দিয়েছে। রাজদীপ বোঝা গেছে? রাজদীপ বোঝা গেছে? রাজদীপের নেটওয়ার্ক ইস্যু আছে নাকি কিছু? রাজদীপ ওকে লিখেছে, ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল পি আর টি এর মান আমরা জেনে গেছি। তাহলে আমাদের সুদ মানে আই এর মান বের করতে হবে। আই ইকুয়াল টু হবে পি আর টি বাই 100, সূত্র যেটা। পি এর মান হচ্ছে যেটা আমাদের দেওয়া আছে 1200 ইন্টু সুদের হার, আর এর মান হচ্ছে 5, এবং সময় সময় হচ্ছে এখনই বের করলাম 15/4 ডিভাইডেড বাই 100। তো দেখতে পাচ্ছি এখানে শূন্যগুলো কেটে দিই, তাহলে 12 গুণ 5 গুণ 15/4। এখানে 4-এর সাথে 12 কাটবে, 3 হবে। 3×5 = 15, 15 225, 225 টাকা। তাই সুদের মান হচ্ছে 225 টাকা। এই হলো আমাদের অ্যান্সার। সকলের কাছে ক্লিয়ার? স্যার, 5-এর আগে 5-এর পাশে পার্সেন্টেজ দিতে হবে না, দিলেও হয় না দিলেও হয়। ঠিক আছে, তুই যদি এখানে পার্সেন্টেজ দিতে চাস দে, আর এর মান আর ইকুয়াল টু 5 লিখলেও হবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, পার্সেন্টেজ তো কোনো একক না যে দিতেই হবে, তাই না? পার্সেন্টেজ না দিলেও চলবে, আর দিলেও কোনো ক্ষতি নেই, না দিলেও কোনো ক্ষতি নেই। মেইন অঙ্কটা আমাদের ঠিক রাখতে হবে। বুঝতে পারছি জিৎ? ওকে ওকে, তাহলে এটা সকলে ক্লিয়ার হয়েছে? সকলে ক্লিয়ার? রাজীব লিখছে ক্লিয়ার স্যার। সকলের কাছে ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা? তাহলে আসল হচ্ছে 1200 টাকা ছিল, সুদের হার 5%, সেখানে আমাদের কিছু করার নেই, সময়টাকে আমরা চেঞ্জ করলাম, তারপরে সুদটাকে বের করলাম। চলে যাচ্ছি তাই পরের অঙ্কে। দেখ, সিম্পল কোশ্চেন বলেছে, ট্রাই করবি? এটাকে ট্রাই করতে চাস নিজের আগে? বলেছে 6% হারে 5200 টাকা 2 বছরের সুদ। জিৎ দেখলো হ্যাঁ, তাহলে বাকি জিৎ শুরু করে দে। আমি তাহলে জিৎ যেহেতু সময় চাচ্ছে একটু অঙ্কটা করার জন্য, করুক। বাকিরা কেউ ট্রাই করতে চাস? বাকিরা কেউ ট্রাই করতে চাস? রাজদীপ, সুজিতা, ইয়েস, এই তো, এটাই, এই স্পিরিটটাই চাই। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, শুরু করে দে। দেখ, নিজের আগে ট্রাই কর, আমি অঙ্কটা করবো। নিজের আগে ট্রাই করে দেখ অ্যান্সার কি আসে। আচ্ছা আচ্ছা, জিৎ সুদীপ্তার অ্যান্সার চলে এসছে অলরেডি, ভেরি গুড। রাজদীপেরও অ্যান্সার চলে এসছে। আমি ক্যালকুলেশনটা করছি এখনই। ঠিক আছে, সকলেরই একই অ্যান্সার আসে, ভেরি গুড। দেখি তাহলে আমার, আমি ক্যালকুলেশনটা জাস্ট করে দেখিয়ে দিই। এই তো এখানে আমাদের পি এর মান হচ্ছে 5200 টাকা। হুম। আর সুদের হার হচ্ছে 6%, সময় টি 2 বছর, ভেরি গুড। তো বার্ষিক সুদের হার যেহেতু বলেছিল, তাই আমার কোনো কিছুই চেঞ্জ করতে লাগলো না, কারণ সময়টা বছরেই দেওয়া আছে। তাহলে আয়ের মান হয়ে যাবে হচ্ছে পিআরটি বাই 100। তাহলে 5200, ফর্মুলা যেটা পিআরটি বাই 100, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে 5200 গুণ সুদের হার হচ্ছে 6 গুণ সময় হচ্ছে 2 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে যদি গুণ করে দিই তাহলে 52, এখানে শূন্যগুলো কেটে গেল, 52 গুণ 6 গুণ 2, 624 টাকা। 624 টাকা। তো সকলেরই ঠিক অ্যান্সারই আসছে, ভেরি গুড। পরের অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে এই কোশ্চেনটা দিয়েছে, বার্ষিক 6.1/4% সুদের হারে কত টাকার দৈনিক সুদ 1 টাকা হয়? ট্রাই করতে চাস কেউ এই অঙ্কটা? এখানে কোশ্চেনটা একটু অন্যরকম দিয়েছে, দৈনিক সুদ বলেছে 1 টাকা, মানে একদিনের সুদ বলা আছে 1 টাকা। ঠিক আছে, কেউ ট্রাই করতে চাস এই অঙ্কটা? জিৎ হ্যাঁ লিখলো, ভেরি গুড। এই তো, এটি এই স্পিরিটটাই চাই।
আর কেউ ট্রাই করতে চাস? সুদীপ তার ট্রাই করতে চায়, ওকে একটু ট্রাই করে দেখা যাক। বিল লিখছে, ঠিক আছে, কর, ট্রাই কর, নিজের আগে চেষ্টা কর। ঠিক আছে, অবশ্যই নিজেদের আগে চেষ্টা করা উচিত। নিজে ট্রাই করে দেখ কি অ্যান্সার আসে। তো সুদের হারটা কি 7/4% হবে? সুদের হার 7/4% কেন হবে? সুদের হার তো 7/4% হচ্ছে না। 6 পূর্ণ 1/4 কে যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই, অপ্রকৃত ভগ্নাংশে, 7/4 তো হয় না। 6 পূর্ণ 1/4%। আর এর মান জিৎ জিজ্ঞেস করছে যে 6 পূর্ণ 1/4 মানে কত হবে। জিৎ লিখলো না স্যার। আচ্ছা, জিদি আবার লিখছে না স্যার। তা হবেটা কি? সরি, সরি সরি বলার দরকার নেই। হবেটা কত? হবেটা কত? এটা বল, হবে কত? এইটা ঠিক অ্যান্সার, 25/4। ঠিক ঠিক ঠিক, 25/4। তা আর এর মান হচ্ছে 25/4। ঠিক আছে, তো গল্প কিন্তু একই। সময়টা, সুদের হারটা বার্ষিক দেওয়া আছে। তা আমি কিন্তু অলরেডি এই ব্যাপারটা নিয়ে 2-3 বার বলে ফেলছি যে সুদের হারকে আমরা কিছু করতে পারবো না। আমাদের যা করার সেটা করতে হবে সময়কে। এখানে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে কত টাকার দৈনিক সুদ, মানে আসল জিজ্ঞেস করেছে, যে আসলের পরিমাণটা আমাদের জানা নেই, আসল কত হবে। সুদ এই অঙ্কে দেওয়া আছে। ঠিক আছে, তো কি করে অঙ্কটা হবে? জিৎ লিখছে স্যার হচ্ছে না। আচ্ছা, কারো কি অ্যান্সারটা আসছে বা আসার পথে? আচ্ছা, বীরের এসছে 5,840 টাকা। আচ্ছা আচ্ছা, দেখি আমি তাহলে ক্যালকুলেশনটা করি, বাকির একটু অ্যান্সারটা মিলিয়ে নিস। বীরের কাছ থেকে অ্যান্সার পেয়েছি 5,840, দেখা যাক কি আসে। হ্যাঁ, তো আর ইকুয়াল টু 25/4 আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, যেটা দৈনিক সুদ। দৈনিক সুদ মানে আয়ের মান। আয়ের মান দেওয়া আছে 1 টাকা। ঠিক আছে, আয়ের মান দেওয়া আছে 1 টাকা। সময় যেটা, সময় দেওয়া আছে 1 দিন। এই জায়গাতেই আমাদের প্রবলেম। আমরা সময়কে 1 দিন রাখবো না, কারণ আমাদের যেহেতু আর এর মানটা এত পার্সেন্ট দেওয়া আছে বছরে, তো আমাদেরকেও সময়টাকেও বছরে প্রকাশ করতে হবে। তাহলে সময় যেহেতু 1 দিন বলা আছে, দিনকে বছরে যদি প্রকাশ করা হয় তাহলে কি করতে হবে? 1/365, 365 দিয়ে আমরা ভাগ করে দিব, তো এত বছর। তাহলে এখন আমরা আর এর মান জানি, আয়ের মান জানি, টি এর মান জানি। ঠিক আছে,
জিত লিখেছে 1/365, একদম ঠিক। ঠিক আছে, আমরা আর, আই এবং টি তিনটারই ভ্যালু জানি। এখন আমরা কি করব, যেটা আসলটাকে বের করব কিভাবে? তো আসলটাকে ধরার মাধ্যমে আমরা ধরছি যে আসল হচ্ছে পি টাকা। আমি ধরলাম আসল হলো পি টাকা ধরা হচ্ছে। ঠিক আছে, অতএব যে সম্পর্ক তৈরি হবে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 আমরা জানি। এখানে আমরা পি এর মান যেহেতু বের করছি, তো পি ইকুয়াল টু কত পাওয়া যায় সেটা আমরা লিখবো। তো পি ইকুয়াল টু কি হবে, বেসিক্যালি আই এর সাথে 100 গুণ হবে, 100 আই, এবং পি এর সাথে যেটা আছে আর টি কে আমাকে ওপাশে সাইড চেঞ্জ করাতে হবে। তা আর টি কে যদি সাইড চেঞ্জ করে, আর টি ওপরে আছে নিচে চলে যাবে, এই হয়ে গেল পি এর মান। এখন পি ইকুয়াল টু 100, আয়ের মান 1 টাকা দেওয়া আছে তাই 1 লিখে দিলাম। আর এর মান দেওয়া ছিল হচ্ছে 25/4, তাহলে 25/4 লিখলাম। এবং সময় হচ্ছে 1/365, তাই 1/365 লিখে দিলাম। তাহলে এখানে আমাদের যে মডিফিকেশন গুলো করতে লাগবে ক্যালকুলেশনটা করার জন্য সেটা করে দিই। উপরে 100 গুণ 1, 100ই হয়, গুণ এই 4 ওপরে চলে যাচ্ছে, 365 ওপরে চলে যাবে, কারণ সবার নিচে যেহেতু আছে, নিচে শুধু 25 আর 1 গুণ হয়ে 25 পড়ে থাকবে। তো 25 আর 100 যদি কাটাকাটি যায় 4 হয়, তাহলে পি ইকুয়াল টু 365 গুণ 16। তো 365-কে যদি 16 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 365 গুণ যদি 16 করি তাহলে পরে আসে 5,840 টাকা। তো বীরের একদম ঠিক উত্তর আসছে, ভেরি গুড। ঠিক আছে, 5,840 টাকা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সকলের কাছে ক্লিয়ার হয়েছে? যারা ক্যালকুলেশনটা করছিলি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? বীর তো ঠিকই অ্যান্সার দিয়েছে, বাকিদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? রাজদীপ লিখেছে ওকে। আমরা এখানে কোথায় মেনলি চেঞ্জটা করলাম স্যার আরেকবার বললে ভালো হয়। জিৎ লিখেছে হ্যাঁ। দেখ এখানে বেসিক্যালি কোথায় চেঞ্জটা করা হলো, এখানে চেঞ্জটা করা হলো হচ্ছে সুদের হারে চেঞ্জ করেছি না, সুদের হারে আমরা কোনোদিনও চেঞ্জ করব না, সুদের হার যা আছে অঙ্কে তাই থাকবে। আমরা কি সময় চেঞ্জ করেছি, আমরা কি সুদে চেঞ্জ করেছি? সুদ টাকায় দেওয়া আছে। বিল লিখেছে আমার অঙ্কটা অন্যরকম ভাবে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তুই একটা কাজ করিস বীর, তুই যেভাবে ক্যালকুলেশনটা করেছিস ওটার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করিস, ঠিক আছে? তাহলে পরে আমি ক্যালকুলেশনটা দেখে বলবো যে ঠিকঠাক ভাবে গেছে কিনা, নাকি কোথাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আয়ের মান হচ্ছে 1 টাকা, হুম, দেওয়া আছে, ভেরি গুড। এখানেও আমাদের কোনো পরিবর্তন করার জায়গা নেই, কারণ আমাদের টাকাটাই অ্যান্সার লাগবে। যে জায়গায় বেসিক্যালি আমরা পরিবর্তন করলাম সেটা হচ্ছে সময়টাকে। যেহেতু এখানে দৈনিক সুদ বলা ছিল, দৈনিক সুদ মানে হচ্ছে একদিনের সুদ, তো একদিন মানে হচ্ছে কত বছর হয় এটা আমাকে হিসাব করতে হবে। একদিন মানে হয় 1/365 বছর। তো আমাদের এই অঙ্কে আমরা সুদের হার জানি, সুদ জানি, সময় জানি, ঠিক আছে, এবং সেটাকে সঠিকভাবে প্রকাশ করা হয়েও গেছে। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আসল, অর্থাৎ যে পি এর মানটা আমাদের ক্যালকুলেশনে করতে লাগবে। তো পি ইকুয়াল টু বেরোবে হচ্ছে এভাবে 100 আই ডিভাইডেড বাই আর টি এর মাধ্যমে, ঠিক আছে? যদি সূত্রটাকে তুই পি এর সূত্রটাকে আলাদা করে মনে রাখতে চাস মনে রাখ, অথবা আই ইকুয়াল টু পি আর টি বাই 100, খুবই সিম্পল, জাস্ট এই লাইনটা লিখে পি এর মান তুই বের করে নে আলাদা করে, 100 আই ডিভাইডেড বাই আর টি। দেখ এটুকুন বোঝা গেছে কিনা, এই লাইন অব্দি তুই বুঝতে পারলি কিনা সুদীপ্তা? স্যার আমার দিনে চলেও ওইটাকে আমি বছরে নিয়েছি 365 টাকা করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সুজিতা লিখেছে হ্যাঁ স্যার, এতটা বুঝতে পেরেছে। এরপরে কি করলাম, এরপরে সিম্পলি মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে গুণটুন করলাম, অ্যান্সারটা চলে আসলো 5,840। ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? ক্লিয়ার যদি হয় সুদীপ্তা ক্লিয়ার লেখ। বি তুই অন্যভাবে করেছিস, এই প্রসিডিওরটা তোর যদি বোঝা হয় তাহলে ক্লিয়ার লেখ। ওকে ভেরি গুড, তাহলে পরের অঙ্কে যাই, দেখি কি আছে। দেখ কি বলেছে, বার্ষিক সরল সুদের হার কত হলে আসলের আসলের 8 বছরের সুদ আসলের 2/5 হবে। এটা আমাদের একটা কোয়েশ্চেন, তার ফার্স্ট পার্ট আমাদের জিজ্ঞেস করেছে বার্ষিক সরল সুদের হার কত, মানে আর এর মান কত, আর ইকুয়াল টু কত জিজ্ঞেস করেছে, যাতে কোনো আসলের 8 বছরের সুদ আসলের 2/5 হবে। সুদের পরিমাণ আসলের 2/5, ঠিক আছে? কখন হবে, আর এর মান কত হলে পরে হবে, সময়টা দেওয়া আছে 8 বছর। ট্রাই করতে চাস? যদি ট্রাই করতে চাস তাহলে হ্যাঁ লেখ, আমি সময় দিচ্ছি। যদি অঙ্কটা নিজেরা ট্রাই করতে চাস তাহলে হ্যাঁ লেখ। কেউ যদি নিজেরা অঙ্কটা ট্রাই করতে চাস, স্যার এখানে তো ইকুয়েশন বানাতে লাগবে নাকি? হ্যাঁ একদম ঠিক, এখানে ইকুয়েশন বানিয়েই অঙ্কটা করতে হবে। সুজিতা লিখেছে হ্যাঁ।
এইটাই, এই স্পিরিটটাই চাই। ঠিক আছে, যে আমি অঙ্কটা নিজে থেকে ট্রাই করে বুঝে বুঝে অঙ্কটা ট্রাই করব। ঠিক আছে, ভেরি গুড। নিজেরা ট্রাই কর। রাজদীপ বীর, কি বলিস? ট্রাই করবি? তোরাও ট্রাই কর আমার মতে। ফার্স্টে নিজেরা একটু চেষ্টা কর, আমি অঙ্কটা করেই দেবো। ঠিক আছে, কিন্তু ফার্স্টে নিজেরা একটু, নিজেরা কতটা বুঝতে পারিস ওটাকে আগে দেখ। কিন্তু স্যার এখানে আসল ও সুদের হার তো মাইন্ড মাইন্ড করতে লাগবে। হ্যাঁ, ধরতে লাগবে। আসল ও সুদের হার ধরতে লাগবে, হ্যাঁ ঠিক। এই অঙ্কে আসল ও সুদের হার ধরতে লাগবে, ঠিকই বলছিস। মাইন্ড করতে লাগবে। মাইন্ড করতে লাগবে না রে বোকা, ধরতে লাগবে। হ্যাঁ, ধরতে লাগবে মাইন্ড। ধরতে মানে, ধরতে মানে মাইন্ড করা। ঠিকই ঠিকই। তুই লেখ তাহলে। ধর জিনিসটাকে, ধরে তুই দেখ কি অ্যান্সার আসে, আর এর মান কত আসে। তারপরে ওই অঙ্কর একটা সেকেন্ড পার্টও আছে, সেকেন্ড পার্টটা সোজা, ফার্স্ট পার্টটাই মেইন। আর এর মানটা বের করা মেইন কাজ আমাদের, ঠিক আছে, সেকেন্ড পার্টটা সোজা। স্যার ফার্স্ট পার্টটার মান 5 এসছে, আচ্ছা। তো ফার্স্টে হচ্ছে আর এর মান আসছে হচ্ছে 5%। ঠিক আছে, দেখি আমি অঙ্কটা করব। আর কারোর কোনো অ্যান্সার ফার্স্ট পার্টের আর এর মান? বীরের বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, দেখ আমি অঙ্কটা করছি। হুম, অঙ্কটা আমি করে দিচ্ছি, তোরা একবার মিলিয়ে নে। দেখ, এখানে বলছে বার্ষিক সুদের, যেটা আমাদের জিৎ একটু আগে বললো, যে এখানে সুদের হার এবং আসল দুটোকে ধরতে হবে, কারণ দুটোর একটারও মান আমাদের জানা নেই। যদিও আসল এবং সুদের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, আর এর মানটা আমাকে ধরে নিতেই লাগবে, ওটাই আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমি ধরছি, ধরি হচ্ছে আসলকে ধরলাম হচ্ছে পি টাকা। আসল পি টাকা ধরলাম। আচ্ছা, সুদ ধরলাম হচ্ছে আই টাকা। ও সময় যেটা, ঠিক আছে, সময়টাকে আমি ধরছি হচ্ছে, সময় তো না, সুদের হার। সুদের হার ধরলাম হচ্ছে, সুদের হার, সেটাকে R% ধরা হলো। ঠিক আছে, এখন যেটা আমাদের কোশ্চেনে বলেছে যে 4 বছর, 8 বছরের সুদ আসলের 2/5 অংশ। তার মানে যেটা আসল পি টাকা, এবং সুদ যেটা, সুদের মান, আয়ের মান পি টাকার 2/5 অংশ, মানে 2/5 পি, বা 2p/5, যেটা ইচ্ছা বল। ঠিক আছে, এটা কত বছরে? এটা হচ্ছে 4 বছরে। 4 বছরে, এটা আমাদের মনে রাখতে হবে, যে 4 বছরে এই জিনিসটা বলা আছে। ঠিক আছে, অন্য কোনো সময় অ্যাপ্লাই করলে হবে না, 4 বছরে এই গল্পটা ঘটছে। এখন যদি আসল পি টাকা এবং সুদের হার R% এবং সময় যদি 4 বছর হয়, তাহলে তো আয়ের মান আমরা এমনিও বের করতে পারি সূত্রের সাহায্যে। কি? P/T/100, এই নিয়ম দিয়ে। হ্যাঁ জিৎ, কি বলছিলিস বল। 4, ও 4 না, 4 না, 8 বছর, মাই মিস্টেক। 8 বছর, 8 বছরে। ঠিক আছে, ভুল বলেছি, 8 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 4 না 8 হবে, ঠিকই বলছিস তো। তাহলে 8 বছরে এখানে যা গল্প হচ্ছে সেটা হচ্ছে 8 বছরের রেসপেক্টে হচ্ছে।
ঠিক আছে? বীর লিখছে বুঝতে পারছি না, কি বুঝতে পারছিস না জিৎ? বীর, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো? দেখ, এখানে আমরা আসলকে ধরে নিয়েছি, সুদ ধরে নিয়েছি, সুদের হারও ধরে নিয়েছি। আমাদের যেটা বলেছে যে 8 বছরে সুদ আসলের 2/5 হবে। ঠিক আছে? 8 বছরের সুদ আসলের 2/5। আমরা জানি যে যত সময় বাড়ে সুদের মান পরিবর্তন হতে থাকে। তো 8 বছরে সুদ যতটা হবে সেটা আসলের 2/5 হবে। মানে ধর কথার কথা, আহ সুদ মানে আসল হচ্ছিল 100 টাকা, 8 বছরের সুদ কত হবে? 100-র সাথে 2/5 গুণ করলে যত হয় তত। তার মানে এখানে কুড়ি, 40 টাকা। 40 টাকা হচ্ছে সুদের পরিমাণ 8 বছরে। যদি আসল 200 টাকা হইতো, তাহলে 2/5 গুণ করলে 200-র সাথে যত হয় তত। তার মানে এটা হয়ে যেত হচ্ছে কত, 40 হতো এখানে, তার মানে 80 টাকা। 80 টাকা হতো সেক্ষেত্রে সুদের পরিমাণ। তাহলে এখানে আমি আসলে মান তো জানি না। আসল তো এখানে 100 টাকা হলে সুদ 40 টাকা হবে, 200 টাকা আসল হলে সুদ 80 টাকা হবে। এখন কত আসলের মান? আসলের মান তো আমার জানা নেই, আসলে আমি যার জন্য পি টাকা ধরে নিয়েছি। এখন যত পি হবে, পি এর মান যত হবে তার সাথে 2/5 গুণ করলে যত হয় সেটাই হচ্ছে সুদ। কত বছরের সুদ? 8 বছরের সুদ। বোঝা গেছে বীর? এইটুকুন, এই যে অল্প একটু কথা, এই কথাটা বোঝা গেছে? এখন বুঝতে পারলি? আচ্ছা, বীর বুঝতে পারছি এখন। এখন এই যে আই, এই আয়ের মান তো আবার আমি PRT/100 এই সূত্র দিয়েও বের করতে পারি। আয়ের মান যে আমাকে, আয়ের মান মানে সুদের মান 8 বছরে একটা সম্পর্ক দেওয়া আছে, কিন্তু সুদের মান তো আবার 8 বছরে আমি এই সূত্র দিয়েও বের করতে পারি। এই সূত্রটা আমাদের এই চ্যাপ্টারের মেইন সূত্র। তো আমি 8 বছরে সুদ কত হয় এটা বের করি কি করে? এই টি এর জায়গায় 8 বসানোর মাধ্যমে। তাহলে 8PR/100 এটা ইকুয়াল টু 2P/5। দেখ, এই ইকুয়েশন দিয়ে আমাদের অ্যান্সারটা আসবে। এই ইকুয়েশনটিকে সবাই বুঝতে পারছিস কি করে এই 8PR/100 ইকুয়াল টু 2P/5 আসলো? সবাই যদি বুঝতে পারিস তাহলে ক্লিয়ার লাগ, বুঝতে পারলে ক্লিয়ার লাগো। সুবিধা ক্লিয়ার, বি ক্লিয়ার, রাজদীপ জিৎ, রাজদীপেরও ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। জিৎ, কোনো অসুবিধা হচ্ছে? স্যার টাইমটার জায়গায় 8 বসানো হলো, হ্যাঁ টাইমের জায়গায় 8 বসানো হলো, ঠিক। বুঝতে পারলি এটা? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে এখন দেখ, আমাদের তো আর এর মান বের করতে হবে। তো আর কে যদি আমি বের করি, তাহলে 2P/5, ডান পাশে ছিল ডান পাশেই থাকলো, গুণ বাঁ পাশ থেকে যারা যারা আসছে তারা উল্টে যাবে। নিচে ছিল 100, উপরে চলে গেল 100, উপরে ছিল 8P, নিচে চলে গেল 8P। এখন কাটাকাটি, তো 2P আর 8P কাটবে, 4 হবে। 4 দিয়ে 100 কাটবে, 25 হবে। 5 দিয়ে 25 কাটবে, 5 হবে। মানে আর এর মান 5। সুদীপ্তার মনে হয় 5ই আসছিল, তো একদম ঠিক অ্যান্সার আসছে। ঠিক আছে? তো আর এর মান হচ্ছে 5% আসলো। এখন এই অঙ্কের একটা সেকেন্ড পার্ট, ওই একই হারে 925 টাকার 10 বছরের সুদাসল কত হবে হিসেব করতে বলেছে। এটা এটা দেখ তো অ্যান্সারটা কত আসে। 925 টাকার 10 বছরের সুদাসল কত হবে 5% সুদের হারে। ফটাফট অ্যান্সারটা বের করে বল কত আসবে। সুদাসল বের করতে বলছে, মাইন্ড ইট। ঠিক আছে? সুদাসল 925 টাকার 10 বছরের 5% সুদের হারে সুদাসল, কারণ এই একই হারে বলছে। তার মানে আর এর মানটা আমাদের 5% ইউজ করতে হবে। 925 টাকার 10 বছরের সুদ আসল কত হবে? চট জলদি ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে। হ্যাঁ, 925টা আসল। অবশ্যই তো অ্যান্সার চলে এসছে, ভেরি গুড। 925 টাকার 10 বছরের সুদ আসল কত?
সেকেন্ড পার্ট যেটা, সেকেন্ড পার্টে আমাদের আসলের মান হচ্ছে 925 টাকা। ঠিক আছে, বাকিটা নিজেদের অ্যান্সার গুলো লিখতে পারিস কিন্তু, হ্যাঁ, কমেন্টে। সুদীপ্তার অলরেডি অ্যান্সার চলে এসেছে, বাকিরা নিজেদের অ্যান্সার গুলো কমেন্টে লিখে দিস, শেষে দেখ কার সাথে আমার অ্যান্সারটা মেলে বা কার সাথে মেলে না। পি 925 টাকা। হুম। আর এর মান 5% ধরতে হবে। সময় 10 বছর। তো সবার প্রথমত সুদ বেরোবে। আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। তো 925 গুণ 10 গুণ 5 বাই 100। তো এখানে এখানে একটা জিরো কাটলো, এখানে 2 হয়ে গেল। তো 925 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 925 কে 2 দিয়ে ভাগ করলে হয় 462 টাকা 50 পয়সা। ঠিক আছে, আয়ের মান হচ্ছে 462.50। রাজদীপেরও একই অ্যান্সার আসছে, ভেরি গুড। অতএব সুদ আসল আমাদের লাগবে। সুদ আসল সুদ আসল হয়ে যাবে হচ্ছে পি প্লাস আই। পি প্লাস আই মানে হচ্ছে তোর আসল ছিল 925 যোগ 462 টাকা 50 পয়সা। ঠিক আছে, মানে 462.50 টাকা। তো দুটোকে যদি আমি যোগ করে দিই, 925 সাথে যোগ করলে 1387.50 বা 0.5 টাকা। তো দুজনেরই ঠিক অ্যান্সার আসছে। সকলে ক্লিয়ার হয়েছে আশা করি, কোনো ডাউট নেই। স্যার আমার উত্তর এটাই আসলো। আচ্ছা, একদম একদম। তাহলে সকলে ক্লিয়ার হয়ে গেছে এই জায়গাটা। আমি পরের অঙ্কে যাই। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট আমাদের এই প্রবলেমটা বলা আছে, আসল ও তার বার্ষিক সুদের অনুপাত যদি 24:1 হয়, তবে 2400 টাকার 3 বছরের সুদ কত হবে? ট্রাই করতে চাস? আসল ও তার বার্ষিক সুদের অনুপাত যদি 24:1 হয়, তবে 2400 টাকার 3 বছরের সুদ কত হবে? আজকে বেশ একটু অন্যরকম অঙ্ক। ঠিক আছে, নতুন নতুন অঙ্ক সব, বইয়ের বাইরের অঙ্ক, নতুন অঙ্ক। ট্রাই করো। ভেরি গুড, ভেরি গুড। এই স্পিরিটটাই চাই। ভেরি গুড। সুজিতা লিখলো হ্যাঁ, বি লিখলো হ্যাঁ। রাজদীপ, স্যার আমার কল আসছিল, সরি। ঠিক আছে, কোনো ব্যাপার না। রাজদীপ, তুই বুঝতে পারছিস সরল সুদ কষা? রাজদীপ, বীর এবং সুদীপ্তা তিনজনই কিন্তু সরল সুদ কষার ক্লাসে নতুন। ঠিক আছে, তিনজনেই বুঝতে পারছিস সরল সুদ কষার কনসেপ্টটা? এখানে দেখ আরো ভ্যারাইটি আসবে, আরো অঙ্কের আরো ভ্যারাইটি আসবে। এই ভ্যারাইটি গুলো দিয়ে তোরা বইয়ের অঙ্ক সলভ করবি। ঠিক আছে, বইয়ের অঙ্কগুলো তোরা এই ভ্যারাইটি দিয়ে সলভ করবি। আসল ও তার বার্ষিক সুদের অনুপাত 24:1 বলেছে। আসল এবং তার বার্ষিক সুদের অনুপাতটা বলা আছে 24:1। 2400 টাকার 3 বছরের সুদ কত হবে? বীরের অ্যান্সার এসছে 300.24 টাকা। আচ্ছা,
আর কারোর কিছু? স্যার 72 মনে হয়। আচ্ছা, অ্যান্সারটা তাহলে দুজনের দুটো আলাদা রকম আসলো না। আর কারো কিছু? সুদীপ্তা আসছে 7200। আচ্ছা, তাহলে আমি করে দিই নাকি? রাজদীপ কিছু আসছে? রাজদীপের কিছু এসছে কি? রাজদীপ এখনো অ্যান্সার আসেনি, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার না। তা দেখি, হ্যাঁ। তো বেসিক্যালি এখানে কি বলেছে যে কোনো অর্থ, ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং তার বার্ষিক সুদের অনুপাত বলা আছে, 1 বছরের সুদের অনুপাত আমাদেরকে বলা আছে 24:1। তাহলে শুরুতে আমরা যেটা করতে পারি যে আসল ও 1 বছরের সুদ দেওয়া আছে, তো তাহলে আসলটাকে আমি ধরে নিচ্ছি 24x টাকা। ঠিক আছে, এই যে অনুপাত থেকে যখন আমাকে সংখ্যায় কনভার্ট করতে হয় জিনিসটাকে, ঠিক আছে, সাধারণ সংখ্যায় অনুপাতকে যখন ভাঙাতে হয়, তখন আমাদেরকে এইভাবে মাল্টিপ্লাই করে নিতে হয় কোনো একটা আনুপাতিক ভাগাহার দিয়ে। ঠিক আছে, তো আসলকে আমি ধরলাম 24x টাকা, আর যেটা 1 বছরের সুদ, 1 বছরের সুদ যেটা, সেটাকে আমি তাহলে কত লিখবো? 24x যদি আসল হয়, 1 বছরের সুদ তাহলে কত হবে এই হিসাবে? এক্স, একদম ঠিক, x টাকা। ঠিক আছে, সময় তাহলে কত হচ্ছে বলতে পারবি? সময় কত হচ্ছে? এই দুটো লাইন থেকে তোরা সময় কি বুঝতে পারছিস? সময় কতটা? সময় হচ্ছে 1 বছর, একদম ঠিক। সময় হচ্ছে 1 বছর। আমরা যেটা করব সবার প্রথমত সেটা হচ্ছে সুদের হার বের করব, মানে আর এর মান বের করব। পি মানে হচ্ছে আসল, 1 বছরের সুদ, ওটাকে আমি আই বলছি। সময় হচ্ছে টি, আমরা আর এর মান বের করব। তো আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100। এখানে আই এর মান যদি আমি লিখি এক্স, পি এর মান যদি 24x লিখি, সুদের হার সেটাই তো আমাদের বের করতে হবে। তো আর এর জায়গায় আর থাকলো, টি এর জায়গায় লিখলাম 1 বছর ডিভাইডেড বাই 100। তাহলে আর এর মান হয়ে যাচ্ছে এক্স ইন্টু 100 ডিভাইডেড বাই 24x। এক্স এক্স কাটা, 100/24 রাখবো নাকি ভাবছি। ঠিক আছে, 100/24 রেখে দিই, ঠিক আছে, তারপরে যা হবে দেখা যাবে। আর এর মান 100/24, ঠিক আছে, এত পার্সেন্ট। এটা হচ্ছে সুদের হার, আমি পাল্টালাম না এটাকে। ঠিক আছে, এরকমই রাখলাম, এরকম ভগ্নাংশ অবস্থায় রাখলাম। যেটা বিল লিখছে ঠিকই অ্যান্সার লিখেছে 4.166, কিন্তু ওইভাবে দশমিক আকারে রাখা যায় না, তাই আমি ভগ্নাংশ আকারেই রাখলাম। স্যার আমার বুঝতে ভুল হয়েছিল, ওখানে সুদটাকে আমি সুদের হার ভেবেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 বছরের সুদ আর সুদের হার, বার্ষিক সুদের হার, ঠিক আছে, একই রকম লাগে শুনতে, কিন্তু একই রকম না কিন্তু। কারণ 1 বছরের সুদ তাকে যদি আসল দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করা হয়, তবে পাওয়া যায় 1 বছরের সুদের হার। আর আসল যে সবসময় 100 টাকাই হবে তার তো কোনো গ্যারান্টি নেই। আসল যদি অন্য কোনো টাকা হয় তাহলে তো সুদের হার এর সাথে 1 বছরের সুদের পার্থক্য চলে আসবে। জিৎ লিখেছে আমারও সেম ভুল। এই জায়গাটা, এই যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই ছোট ছোট ব্যাপারগুলোই আমাদের শিখতে হবে, জানতে হবে, কারণ এর পরবর্তীতে অঙ্কগুলোর মধ্যে এই ছোট ছোট মাইনর ডিটেলস গুলো লাগবে আমাদের। গেল? তাহলে এই অঙ্কে আমাদের ফার্স্ট পার্ট থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সুদের হার। সকলের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সেই আর এর মানটা আমরা ফার্স্ট পার্ট থেকে বের করলাম, এখনো সেকেন্ড পার্ট এই 2400 টাকার গল্পে ঢুকিনি এখনো। সকলের কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার লেখ। ফার্স্ট পার্টটা যদি আর এর মান যে বের হলো এই জায়গা অব্দি যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার লেখ, কোনো ডাউট না থাকলে। আর যদি ডাউট থাকে সেটা জিজ্ঞেস কর। বিল লিখেছে ক্লিয়ার, ভেরি গুড। বাকি তিনজন যদি বোঝা যায় তাহলে ক্লিয়ার লেখ, না বুঝতে পারলে ডাউটটা জিজ্ঞেস কর। সুদীপ্তা লিখেছে ক্লিয়ার, রাজদীপও ক্লিয়ার, জিতে ক্লিয়ার হয়েছে।
জি তো ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এই হচ্ছে বার্ষিক সুদের অনুপাত, এবং আসলের যে অনুপাত দেওয়া ছিল সেই অনুপাত থেকে আমরা আর এর মানটা বের করলাম। আর এর মান বেরিয়ে গেছে, আসল জানি, সময় জানি, এখন সুদ বের করব। এখন সেকেন্ড পার্টে ঢুকছি। সেকেন্ড পার্টে আমাদের পি পি জানা আছে 2400 টাকা। আমরা সময় টি জানি 3 বছর। আমরা সুদের হার আর জানি কত, 100/24। অতএব আই আই বেরোবে, সেটা হচ্ছে পি আর টি ডিভাইডেড বাই 100। তার মানে 2400 গুণ 100/24 গুণ সময় হচ্ছে 3 বছর ডিভাইডেড বাই 100। তো 100 100 কেটে গেল, 24 এখানে কেটে 100 হলো। তার মানে 100 সাথে 3 গুণ করলে 300 টাকা। তাহলে যে সুদ বেরোচ্ছে সেটা হচ্ছে 300 টাকা। আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা, তাই না? পরের অঙ্কে যাব, নেক্সট অঙ্কে যাব, কি বলিস? নেক্সট অঙ্কে চলে যাব, বিল লিখলো ওকে। আচ্ছা, ওকে 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 ওকে, ভেরি গুড। পরের অঙ্কে যাচ্ছি তাহলে। নেক্সট এই প্রবলেম, ঠিক আছে? বড় প্রবলেম, ভালো প্রবলেম হয়তো, দেখতে হবে কি বলা আছে দেখি। বলা আছে এক ব্যক্তি সমপরিমাণ টাকা যথাক্রমে বার্ষিক 10% ও 12% হার সরল সুদে, মানে সরল সুদের হারে খাটান। ভালো কথা। এক ব্যক্তি সমপরিমাণ টাকা দুই জায়গায় খাটান, ঠিক আছে? ধরে একটা এক সেম পরিমাণ টাকা এক যে ব্যাংকে রাখছে, আবার পোস্ট অফিসে রাখছে। ব্যাংকে ধরে নে সুদ দিচ্ছে 12%, পোস্ট অফিসে সুদ দিচ্ছে 10%। 3 বছরের শেষে প্রথম লগ্নি অপেক্ষা দ্বিতীয় লগ্নিতে 144 টাকা বেশি সুদ পেলেন। ওই ব্যক্তি প্রত্যেক প্রকার লগ্নিতে, মানে ব্যাংকে কতটা টাকা রাখছিল, পোস্ট অফিসে কত টাকা রাখছিল। আবার বলছি, হ্যাঁ, একজন ব্যক্তি ধরে নে দুই জায়গায় টাকা রাখবে, ঠিক আছে? দুই জায়গায় বলতে একটা ধরে নে ব্যাংক, একটা ধরে নে পোস্ট অফিস। এখন পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, মানে পোস্ট অফিস 10% বার্ষিক 10% সুদের হারে টাকা দেয়, রিটার্ন করে টাকা। আর ব্যাংক 12% সুদের হারে রিটার্ন করে বার্ষিক। 3 বছরের শেষে উনি দেখতে পেলেন যে প্রথমে যে জায়গায় লগ্নি করেছিলেন, স্বাভাবিক ব্যাপার, প্রথমে যেহেতু ইন্টারেস্ট কম দিচ্ছে সুদও কম দেবে, আর দ্বিতীয়টাতে 12% ইন্টারেস্ট রেট, তার মানে সুদও বেশি দেবে। তো প্রথম লগ্নি অপেক্ষা দ্বিতীয় লগ্নিতে 144 টাকা বেশি সুদ পেয়েছেন, স্বাভাবিক ব্যাপার, এটাই হওয়ার ছিল। বেশি টাকাই পেতেন। কত টাকা বেশি পেয়েছেন? 144 টাকা বেশি পেয়েছেন। প্রত্যেক প্রকার আহ লগ্নিতে কত টাকা খাটান। তো লগ্নি লগ্নি মানে ইনভেস্টমেন্ট, ইংরেজিতে আমরা যেটাকে ইনভেস্টমেন্ট বলি, বাংলায় ওটাকে বলা হয় লগ্নি। এখন ইনভেস্টমেন্ট অনেক অনেক রকম হয়। কেউ হচ্ছে এই সোনায় ইনভেস্ট করে, কেউ হচ্ছে ব্যাংকে ইনভেস্ট করে, কেউ পোস্ট অফিসে ইনভেস্ট করে, ঠিক আছে? বিভিন্ন জন বিভিন্ন জিনিসে, কেউ জমিতে ইনভেস্ট করে টাকা। যে জায়গায় টাকা রেখে টাকার মানকে বাড়ানো যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় লগ্নি। হ্যাঁ, বুঝতে পারলি? তো এখন করবি, কি বলিস? ট্রাই করতে চাস অঙ্কটা? কেউ ট্রাই করতে চাস অঙ্কটা, নাকি করে দেবো? ওকে ওকে, ট্রাই করতে চাচ্ছে, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, দেখ, ফার্স্ট নিজেরা ট্রাই কর, দেখ কি আসে, কি হয়। হ্যাঁ, আমি অবশ্যই করে দেবো, আমি সব অঙ্কই করে দেবো জিৎ, আমি সব অঙ্কই করে দেবো। কিন্তু কয়েকজন নিজেরা আগে ট্রাই করতে যাচ্ছে, একটু সময় দিই। তুইও ততক্ষণ একটু ভাব, ঠিক আছে? বাকিরাও একটু ভাব যে কি হতে পারে। কারণ আমাদেরকে এই জাতীয় অঙ্কগুলোর সাথে ডিল করা শিখতে হবে। এখানে মনে রাখবি যে সমপরিমাণ টাকা কিন্তু উনি খেটেছেন, মানে প্রত্যেক প্রকার লগ্নিতে কত টাকা খাটান এটা জিজ্ঞেস করেছে না। দুই জায়গায় কিন্তু সেম টাকাই রাখছিল। তার মানে দুই জায়গায় কিন্তু যেটা আসলের পরিমাণ কিন্তু দুটো ক্ষেত্রেই সেম হবে। সুদের হারটা আলাদা, সময়টাও সেম 3 বছর। আর বলেছে প্রথম লগ্নি অপেক্ষা দ্বিতীয় লগ্নিতে 144 টাকা তিনি বেশি পেয়েছেন। এই কথাটা মানে তোকে বুঝতে হবে যে প্রথম লগ্নির থেকে দ্বিতীয় লগ্নিতে 144 টাকা বেশি, এটা দিয়ে কি রকম কি জাতীয় সমীকরণের থেকে তৈরি হতে পারে, এটা বুঝতে হবে। এই কিছু ডিটেলস যদি বুঝে যাস তাহলে পরে এই অঙ্কটার কোনো ব্যাপারই না।
এই তো জিত বুঝছিস, স্যার এখানে মাইনাসের গল্প আসবে। ঠিক আছে, তো কি গল্পটা কি হবে এটা একটু বুঝতে হবে। এখানে অবশ্যই এখানে একটা মাইনাসের গল্প আসবে, মাইনাস দিয়ে একটা সমীকরণ তৈরি করতে হবে। সেই সমীকরণটা তুই যদি একবার ধরে ফেলিস তাহলে কোনো ব্যাপারই না। ঠিক আছে, সমপরিমাণ টাকা রাখতে বলছে, সময় 3 বছর, সুদের হারটা খালি আলাদা, তুই সবই সুদ কি করে বের করে তুই তো জানিসই। একটা সমীকরণ বানানো যেতেই পারে। সুজিতা অ্যান্সারও চলে আসলো, ভেরি গুড। যার যার যে যে অ্যান্সার গুলো পাবি তারা কিন্তু লিখে দিস, হ্যাঁ। রাজদীপ, তোর থেকে কিন্তু রেসপন্স কম পাচ্ছি ভাই, রেসপন্স লাগবে, অ্যাক্টিভলি রেসপন্স করতে হবে। রেসপন্স করবি, অঙ্ক কিন্তু করতে ভালো লাগবে তখন। হ্যাঁ হ্যাঁ একদম। এই অঙ্কটার থেকে আরেকটু রেসপন্স কর, দেখ সুদীপ্ত অলরেডি অ্যান্সার চলে আসলো। স্যার সময়টা কি 3 ইয়ার হবে দুটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 বছরই ধরতে হবে দুটোতেই। দুটোতেই 3 বছর ধরে অঙ্কটা করতে হবে। দুটো ক্ষেত্রেই 3 বছর ধরেই, কারণ 3 বছরের শেষে প্রথম লগ্নি দ্বিতীয় লগ্নি দুটোকেই ক্যালকুলেশন করতে বলছে। স্যার লগ্নি মানে সুদ না আসল? লগ্নি মানে হচ্ছে আসল, লগ্নি মানে হচ্ছে আসল। তাহলে আমি করে দিই। আর কি কারো কিছু আসছে? বীর বা রাজদীপ? বীরের 480 টাকা আসছে, আচ্ছা। তাহলে আমি আমি স্টার্ট করি, হ্যাঁ। তা দুটো অ্যান্সার পেলাম তো, একটা সুজিতার কাছ থেকে অ্যান্সার পেলাম, একটা বীরের কাছ থেকে অ্যান্সার পেলাম। দাঁড়াও স্যার, হচ্ছে। রাজদীপ বললো না স্যার এখনো হয়নি। আমি শুরু করতে থাকি, মাঝখানে যদি কেউ কোনো অ্যান্সার পেয়ে যাস তাহলে কমেন্টে লিখে দিস, ঠিক আছে। এখানে বুঝতেই পারছি আসলটাকে ধরতে লাগবে, তা ধরছি। আসল হচ্ছে P টাকা। ধরা হলো আসল P টাকা। তো প্রথম ক্ষেত্রে বা প্রথম লগ্নি যেটা, প্রথম লগ্নিতে আমাদের সুদ বের করতে হবে। তো সুদ কত হবে? প্রথম লগ্নিতে সুদ হবে হচ্ছে PRT/100, সূত্র হচ্ছে এটা। তাহলে পি, আসল তো পি থাকবে কারণ পি এর মান আমি জানি না। আর আর হচ্ছে প্রথম লগ্নির ক্ষেত্রে 10%। আর সময় কত? 3 বছর। তাহলে PRT করে দিলাম, পি গুণ আর গুণ টি ডিভাইড বাই 100। তো এটা হচ্ছে 30p/100। আমি কাটাকাটি করছি না, নিচে 100ই রাখলাম, ঠিক আছে। কারণ শেষে ওই মাইনাসের একটা গল্প আসবে, তো আমি নিচে 100 রাখলে পরেই কমফোর্টেবল, ঠিক আছে। কাটাকাটি করলে পরে বরঞ্চ কঠিন হয়ে যেতে পারে। দ্বিতীয় লগ্নিতে একই রকম ভাবে, দ্বিতীয় লগ্নিতে প্রথম লগ্নির গল্পটা বুঝতে পারলি রাজদীপ? রাজদীপ, প্রথম লগ্নির গল্পটা বুঝতে পারলি? প্রথম লগ্নির যে সুদ এর গল্প সেটা বুঝতে পারলি? বুঝতে পারছি। দ্বিতীয় লগ্নির সুদ কত হবে বলতে পারবি? দ্বিতীয় লগ্নির সুদ কত হবে বলতে পারবি? দ্বিতীয় লগ্নিতে 3 বছরের সুদ কত হবে? দ্বিতীয় লগ্নিতে 3 বছরের সুদ কত পাওয়া যাবে? আচ্ছা, রাজদীপ, বীর দ্বিতীয় লগ্নিতে সুদ, বীর দ্বিতীয় লগ্নিতে সুদ কত? দেখ, পি হচ্ছে আসল। রাজদীপ অ্যান্সার দিয়েছে, সুদীপ্ত অ্যান্সার দিয়েছে। পি হচ্ছে আসল, পি পি থাকবে কারণ দুটো ক্ষেত্রে আসল সেম। সুদের হার পাল্টে যাচ্ছে 12, সময় সেম থাকছে 3 বছর। ডিভাইড বাই 100, 3 × 36, এই 36p/100। দ্বিতীয় লগ্নিতে সুদ হচ্ছে এত টাকা। কোনটাতে বেশি আসলো? কোনটাতে দেখতেই তো পাচ্ছিস, কোনটাতে বেশি? কোনটাতে তোরা বেশি সুদ দেখতে পাচ্ছিস? ফার্স্ট এটাতে না সেকেন্ড এটাতে? সেকেন্ড এটাতে অবভিয়াসলি, তাই না? সেকেন্ড, ইয়েস, সেকেন্ড এটাতে বেশি সুদ। এখন এই লাইনটা পড়, এখন কি বলেছে? 3 বছরের শেষে, যে লাইনটাকে আন্ডারলাইন করছে দেখ, 3 বছরের শেষে প্রথম লগ্নি অপেক্ষা দ্বিতীয় লগ্নিতে 144 টাকা বেশি সুদ পেলেন।
একটু আগে জিৎ এই কথাটাই বললো এখানে, যে এখানে একটা মাইনাসের গল্প আসবে। মাইনাস কি? যে দ্বিতীয় লগ্নি প্রথম লগ্নি অপেক্ষা 144 টাকা বেশি। তো দ্বিতীয় লগ্নি প্রথম লগ্নি অপেক্ষা যদি 144 টাকা বেশি হয়, শোনা মাত্র একটা সেন্স আসছে মাইনাসের। কি? যে যদি আমি দ্বিতীয় লগ্নি অর্থাৎ 36p দ্বিতীয় লগ্নির থেকে যে সুদটা পেলাম, ঠিক আছে, তার থেকে যদি প্রথম লগ্নির সুদ থেকে বিয়োগ করে দিই, কারণ দ্বিতীয় লগ্নিতে 144 টাকা বেশি সুদ পাওয়া গেছে। বীর বললো, স্যার আমার সমীকরণ 30p। হ্যাঁ একদম একই সমীকরণ, একই সমীকরণ। এটা ইকুয়াল টু 144, সেম সমীকরণ। ঠিক আছে, একটু ঘুরিয়ে লিখছিস খালি, বাকি সেম, আমাদের দুজনেরই ইকুয়েশন সেম। ঠিক আছে, এখানে তাহলে কি হবে? লসাগু হবে 100। আমি এই কারণে নিচে 100 রাখছিলাম। ঠিক আছে, তারপরে 36p মাইনাস 30p ডাইরেক্টলি হয়ে যাবে। এটা ইকুয়াল টু 144। 36p এর থেকে 30p বিয়োগ করলে 6p হয়ে যায়। 6p বাই 144, 100 ইকুয়াল টু 144। তার মানে p এর যে মান আসছে সেটা হচ্ছে 144 গুণ উপরে 100 ডিভাইডেড বাই 6। কাটাকাটি যদি করি, এখানে 144 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 24 হয় না? তাহলে 2400। তাহলে আসলের পরিমাণ মানে লগ্নির পরিমাণ 2400 টাকা। রাজদীপ বললো 2400, একদম ঠিক। বীর তাহলে একটু ভুল হয়েছিল, ঠিক আছে, কোনো একটা জায়গায় ক্যালকুলেশনে কিছু ভুল করেছিলিস, মাইনর মিস্টেক হয়েছিল। 2400 টাকা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সকলে বুঝতে পারলি? বুঝতে পারলে ক্লিয়ার লাগ। রাজদীপ তো অ্যান্সারটা ঠিকই লিখলো, এখন সুদীপ তো আগে অ্যান্সার ঠিক দিয়েছিল, ওরা বুঝতে পেরেছে, বাকিরা বুঝতে পারলে ক্লিয়ার লাগ। পরে অঙ্কে তাহলে চলে যাই। ওকে ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। কি বলেছে দেখ, বার্ষিক কত শতকরা হার সরল সুদে, মানে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার কত হলে 8,000 টাকার 4 বছরের সুদ বার্ষিক 4% হার সরল সুদে এত টাকার 8 বছরের সুদের সমান হবে? ভালো কোয়েশ্চেন, খুবই একটা নর্মাল কোয়েশ্চেন, মানে আমি বলবো না যে খুবই প্যাঁচানো কোয়েশ্চেন, তাও না, নর্মাল কোয়েশ্চেনই, একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। ও স্যার, কি 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 তোর কোনটা বড় লাগছে? অত বড় কোয়েশ্চেন না তো এটা। তো কোন জায়গাটা কঠিন লাগছে জিৎ? এতটা বড় কোয়েশ্চেন না তো এটা। দেখ, সিম্পল কোয়েশ্চেন। না না না, সিম্পল কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে, এতটা জটিল করে ভাবিস না। দেখ, লাইনটাকে এক দুইবার পর তোর ক্লিয়ার হয়ে যাবে। বলছে বার্ষিক কত শতকরা হার সরল সুদে, মানে সরল সুদের হারটা এখানে জানা নাই শুরুতে। বলছে যে 8,000 টাকার 4 বছরের সুদ, 8,000 টাকার 4 বছরের সুদ লাগবে, কিন্তু সুদের হারটা আমাদের জানা নেই। বলছে যে 8,000 টাকার ওই অজ্ঞাত সুদের হারে 4 বছরের যা সুদ হয়, 4% সুদের হারে 6,250 টাকার 8 বছরের সুদ সেম হয়। তার মানে এখানে একটা সমীকরণ সমীকরণ স্যার সরল সুদের হার, স্যার সরল সুদের হার কি? সরল সুদের হার কি মানে হচ্ছে, হ্যাঁ আমাদের বেসিক্যালি প্রথম একটা ফার্স্ট পার্ট একটা সেকেন্ড পার্ট, দুটো সুদের ক্যালকুলেশন আছে। বলেছে দুটো সুদের মান সমান, সেম হবে ইকুয়েশন। কর তাহলে, পারবি? ট্রাই করতে চাস? ট্রাই করতে চাস কি? কি বলিস, নিজেরা ট্রাই করবি নাকি আমি করে দেবো সরাসরি? আচ্ছা, সুজিত ট্রাই করতে যাচ্ছে, ভেরি গুড। রাজদীপ, কোয়েশ্চেনটা কি বোঝা গেছে? ওড়ি সরল সুদের হার মানে কি? সরল সুদের হার মানে হচ্ছে আহ, তোর যে আর এর মানটা, আর এর মান এতক্ষণ থেকে যে বার্ষিক আর পার্সেন্ট করে যাচ্ছি, ওটা হচ্ছে সরল সুদের হার। বুঝতে পারলি? হ্যাঁ, তা বেসিক্যালি আমাদের এখানে দুটো পার্ট আছে। সেকেন্ড পার্টের যা সুদ বেরোবে ফার্স্ট পার্টের একই সুদ বেরোবে। ফার্স্ট পার্টে হচ্ছে আর এর মানটা জানা নেই, সেকেন্ড পার্টে সবকিছু বলা আছে, আমাদের সমীকরণ তৈরি করে আর এর মানটা বের করতে হবে। আমি পুরো গল্পটাকে জলের মতন ক্লিয়ার করে বলে দিলাম কি করতে লাগবে, বাকিটা ক্যালকুলেশনটা এখন নিজেরা কর, নিজেরা ফার্স্টে ট্রাই করে দেখ কি আসে, তারপর আমি তো করেই দিচ্ছি।
অঙ্কটা কি এগোচ্ছে? কারোর কি এগোচ্ছে অঙ্কটা? হওয়ার পথে এরকম মনে হচ্ছে? আচ্ছা, সুজিতা বলছে হ্যাঁ, হওয়ার পথে। ভেরি গুড। তাহলে একটু ওয়েট করি। রাজদীপের অসুবিধা হচ্ছে, রাজদীপের ভালোই অসুবিধা হচ্ছে। রাজদীপ, আজকে যে ক্লাসটা হচ্ছে না, রেকর্ডেড হচ্ছে তো, ইউটিউবেও আপলোড হয়ে যাবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, সবই করবো, ঠিক আছে? তুই না আজকের ক্লাসটাকে আবার রিভিশন দিস, ঠিক আছে? রিভিশন দিয়ে, রিভিশন আমার মনে হচ্ছে যার যার অসুবিধা হবে, এটা শুধু মানে তোর বলে কথা নেই, যার যার অসুবিধা হবে তারা বারবার করে আজকের ক্লাস থেকে রিভিশন দে। আজকের ক্লাস থেকে যে এই নতুন অঙ্কগুলো, এখান থেকে অনেক কিছু শেখার মতন আছে, ঠিক আছে? আমি হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কের অঙ্কগুলোকে তোরা করে আমাকে পাঠাবি, হোয়াটসঅ্যাপ করবি। এই অঙ্কগুলোর উপর বেস করে আমি হোমওয়ার্ক দেবো, সেই অঙ্কগুলো করে তোরা আমাকে হোয়াটসঅ্যাপ করবি, ঠিক আছে? আরেকবার দেখবি, মানে কোনো এক জায়গায় কোনো কিছু বুঝতে পারলি না মানে ছেড়ে দিবি তা না, বারবার দেখবি জিনিসটাকে, যতক্ষণ না বুঝিস। অনেক কিছু শেখার আছে একটা অঙ্কের থেকে, ঠিক আছে? একটা অঙ্ক যেটা আমি করে দিচ্ছি, সেখান থেকে তুই আরো যদি পড়িস, আরো যদি ব্যাপারটাকে দেখিস, আরো অনেক কিছু জানতে পারবি। তো যতটা মনে হচ্ছে তুই জেনেছিস, তার থেকেও বেশি জিনিস জানতে পারবি, ঠিক আছে? বা তুই হয়তো এমন কিছু ভেবে বের করতে পারছিস যেটা মানে বাকিরা হয়তো ভাবতেই পারছে না, ঠিক আছে? এরকম হতেই পারে। তো বারবার করে রিভিশন দিবি, রিভিশন দেওয়া খুব জরুরি। কারো অ্যান্সার আসলে পরে সে কমেন্ট বক্সে কমেন্ট কর, কারো যদি অ্যান্সার এসে থাকে। তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি। মনে হয় 6.25%। আচ্ছা, শ্বেতার একটা অ্যান্সার এসছে 6.25 বলে। আচ্ছা, আমিও ট্রাই করি, ঠিক আছে? আমিও শুরু করে দিই অঙ্কটা, দেখি কি হয়। তো যেটা বললাম শুরুতে, যে এখানে দুটো ক্ষেত্র আসবে, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে, দুটো ক্ষেত্র আসবে এখানে। হুম। জিতের এসছে 5.915। আচ্ছা, দেখি। প্রথম ক্ষেত্রে যেটা পি এর মান, সেটা হচ্ছে 8,000 টাকা। হুম। প্রথম ক্ষেত্রে পি এর মান হচ্ছে 8,000 টাকা, যেটা সময় টি, টিটা হচ্ছে 4 বছর। সুদের হার জানা নেই, তো সুদের হার যেটা, সেটাকে আমি R% ধরলাম। তাহলে সুদ বেরোবে আই। আই কত হবে? PRT/100, সূত্র হচ্ছে এটা। তার মানে আয়ের মান সেটা হবে হচ্ছে 8,000 গুণ, আর তো আরই থাকবে, গুণ সময় হচ্ছে 4 বছর, ডিভাইডেড বাই 100। জিরো গুলো কাটলো, তার মানে আয়ের মান আসছে হচ্ছে 4×32, 320 আর, তাই তো? 320 আর, এত হচ্ছে আর এর মানে সুদের মান, সুদের ভ্যালু আসছে হচ্ছে 320 আর। আচ্ছা, বিরেরও অ্যান্সার আসছে 6.25। ভেরি গুড। দ্বিতীয় ক্ষেত্রে এখন হিসাব শুরু করি। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে আসল, আসল কত বলা আছে? 6,250 টাকা। তাহলে এই ক্ষেত্রে 6,250 টাকা। দ্বিতীয় ক্ষেত্রটাকে আমি লাল কালিতে একটু লিখছি, যাতে সেপারেট করতে করা যেতে পারে। এক্ষেত্রে সময় কত? সময় হচ্ছে 8 বছর। টাইম এক্ষেত্রে বলা আছে 8 বছর। দ্বিতীয় ক্ষেত্রে, হ্যাঁ। সুদের হার এক্ষেত্রে দেওয়া আছে কত? R%, 4%।
তার মানে এক্ষেত্রেও আমরা আয়ের মান বের করতে পারি, সেটা হবে 6250। সূত্রটা আমি লিখছি না, সরাসরি মানগুলো বসিয়ে দিলাম, ইন্টু 4 ডিভাইডেড বাই 100। তো যদি আমরা 6250-কে গুণ করে দিই, ঠিক আছে, 6250 গুণ 8 গুণ 4 ডিভাইডেড বাই 100 যদি করি, তাহলে 2000 আসছে। তাহলে আয়ের মান আসছে 2000। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে সুদের মান সমান, ঠিক আছে, সুদের ভ্যালু সমান কার সাথে কার সুদের ভ্যালু, প্রথম ক্ষেত্রের সাথে দ্বিতীয় ক্ষেত্রের সুদের ভ্যালু সমান বলা আছে, তাহলে প্রশ্ন অনুসারে আসবে। রাজদীপ বুঝতে পারলি এই পার্টটা? প্রশ্নানুসারে সুদের ভ্যালু গুলো সমান বলা আছে, মানে 320 আর এর মান বলা আছে 2000। বোঝা গেছে? কোশ্চেন অনুসারে এখান থেকে আমাদের আর এর মানটা বেরিয়ে আসছে, আর ইকুয়াল টু হচ্ছে 2000 ডিভাইড বাই 320। যদি আমি এখানে কাটাকাটি করি, 200-কে 320 দিয়ে যদি ভাগ করে দিই, 32 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আসছে হচ্ছে 6.25। ইয়েস, ইট ইজ 6.25%। বীর এবং সুদীপ্তা ঠিক অ্যান্সার দিয়েছিস। বাকিরা বুঝতে পারলি? বাকিরা যদি বুঝতে পারিস 6.25% কি করে এলো, তাহলে ক্লিয়ার লেখ। তাহলে আমি পরের অঙ্কে চলে যাই। ক্লিয়ার লেখো, তাহলে পরের অঙ্কে যাই, দেখি কি আছে। বোঝা গেছে সকলের? বুঝতে পারলে ক্লিয়ার লেখো। ভেরি গুড। জিৎ ক্লিয়ার হয়েছে? স্যার সেকেন্ড পার্টটা অসুবিধা কোন? সেকেন্ড সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে অসুবিধা কি, কেন অসুবিধা হবে? দ্বিতীয় ক্ষেত্রে তো আমাদের সবকিছু ক্লিয়ারলি বলা আছে 6250 টাকার 8 বছরের সুদ 4% সুদের হারে। তা পি এর মান, টি এর মান, আর এর মান তিনটেই দেওয়া আছে, আমাদের আই বের করতে বলেছে, তিনটাকে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিয়েছি, 2000 টাকা আসছে, হয়ে গেল। স্যার কাটাকুটিতে ওটা একটু নিজে বাড়িতে ঠান্ডা মাথায় দেখিস, ঠিক আছে, কাটাকুটিটা কি করে হয়, ওটা একটু ঠান্ডা মাথায় দেখিস, কারণ এতটাও জটিল কিছু না। তুই যদি এখানে শূন্য শূন্য কেটে দিস, এখানে 2 দিয়ে, এখানে 2 দুগুণ 4, এখানে 5 দুগুণ 10 হলো, 625-কে 5 দিয়ে ভাগ করলে হয় 25, 125, সরি, 125 গুণ 2 গুণ 8, 125-কে 16 দিয়ে যদি গুণ করিস 2000 টাকা হয়। সিম্পল, ঠিক আছে, ঠান্ডা মাথায় করবি, সব ক্যালকুলেশন মিলবে। ক্লিয়ার হয়েছে? দেখ তোর ক্যালকুলেশনটা আমি করে দিলাম। ওকে, তাহলে পরের অঙ্কে দেখি কি আছে। দেখ কি বলেছে, শতকরা বার্ষিক 5 টাকা হারে সুদে 500 টাকার 5 বছরের সরল সুদ কত? হোমওয়ার্ক দিয়ে দিলাম এটা, ঠিক আছে। বার্ষিক 5 টাকা হারে সুদে মানে 5% সুদের হারে, এই কথাটার অর্থই হচ্ছে, যেটাকে আন্ডারলাইন করলাম, এই কথাটার অর্থই হচ্ছে 5% সুদের হারে 500 টাকার 5 বছরের সরল সুদ কত। একদম সিম্পল কোয়েশ্চেন, বাড়িতে হোম টাস্ক দিলাম। নেক্সট কোয়েশ্চেন, 8% সরল সুদের হারে কত বছরে কোনো আসল টাকা সুদে মূলে দ্বিগুণ হবে? এই অঙ্কটা এখনই ট্রাই কর, করবি ট্রাই? 8% সরল সুদের হারে কত বছরে, সময় জিজ্ঞেস করেছে এখানে, আসল সুদে মূলে মানে হচ্ছে সুদ আসলে দ্বিগুণ হবে। দেখ অ্যান্সার কত আসে এটার। সুজিতে লিখেছে হ্যাঁ। বাকিরা, বাকিরা কি টায়ার্ড হয়ে গেল নাকি? এই তো আর কয়েকটা অঙ্ক, ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি টায়ার্ড হলে হবে না, এখনো 10টা অঙ্ক হয়নি, ঠিক আছে, এখনো কিন্তু 10টা অঙ্ক হয়নি। তো সিম্পলি আমরা জিনিসগুলো শিখছি, আমাদের কাজ হচ্ছে শেখা, ঠিক আছে, বাড়িতে আরো প্র্যাকটিস করতে হবে। ওকে, ভেরি গুড। রাজদীপ, রাজদীপ তুই বুঝতে পারছিস? কোশ্চেনটা কি ট্রাই করবি? কোশ্চেনটার মধ্যে বলা আছে স্যার, আচ্ছা, ভেরি গুড। এই তো জিত, এই স্পিডটাই চাই। 8% সরল সুদের হারে মানে আর এর মান দেওয়া আছে, সময় জিজ্ঞেস করেছে, আসল জানি না, কিন্তু বলা আছে আসলটা সুদে মূলে মানে সুদ আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। সুদ আসল আসলে দ্বিগুণ, এই কথাটাকে অ্যাপ্লাই করতে হবে, এই কথাটার মানে লজিকটাকে বুঝতে হবে। সেই হিসেবে জিজ্ঞেস করেছে সময়ের মান কত আসবে, টাইম কত আসবে। এতটা সময় লাগা উচিত না, আরো তাড়াতাড়ি করতে হবে অঙ্কটা, এটা এতটাও কঠিন অঙ্ক না।
এতটা টাইম নেওয়ার মতো অঙ্ক না কিন্তু এটা। হ্যাঁ, বলেছে 8% সরল সুদের হারে কত বছরে কোনো আসল টাকা সুদে মূলে দ্বিগুণ হবে। সুদীপ্তা অ্যান্সার চলে এসছে 12.5। আচ্ছা, 12.5 বছর। আচ্ছা, সময়ের মান 12.5 বছর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সুদে মূলে মানে হচ্ছে সুদাসলে। সুদে মূলে মানে হচ্ছে সুদাসলে। সুদে মূলে, সবৃদ্ধি মূল, সুদাসল একই কথা। তাহলে করি আমি, হ্যাঁ, অঙ্কটা। তো এই অঙ্কে আসল জানি না, আমি ধরে নিচ্ছি, ধরি আসল হলো p টাকা। সময়, সময় ধরলাম t বছর। ও, সময় তো দেওয়া আছে নাকি? ও, সময় t বছর ধরতেই হবে। সুদে মূলে দ্বিগুণ মানে সুদাসল, কোশ্চেনে সুদাসল যেটা দেওয়া আছে, বলা আছে হচ্ছে সুদাসল, সুদাসলের মান আসলের দ্বিগুণ। তো সুদাসল ইকুয়াল টু কত হয়ে যাবে? 2p। আচ্ছা, বিরেরও একই অ্যান্সার আসছে, সুদাসল হয়ে যাচ্ছে 2p টাকা। আমার প্রশ্ন হচ্ছে, সুদাসল দিয়ে তো আমাদের ডাইরেক্ট কোনো সূত্র নেই। সুদাসল মানে হচ্ছে p+i। তো সুদ মানে আই কত হবে? আয়ের মান কত হবে? সুদাসল 2p টাকা, আসল হচ্ছে p টাকা, তাহলে সুদ কত হওয়া উচিত? একদম, সুদ হয়ে যাবে হচ্ছে সুদাসল মানে 2p মাইনাস আসল p। সুদাসল থেকে আসলকে বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে সুদ। তাহলে সুদের পরিমাণ হয়ে যাচ্ছে p টাকা। সুদের পরিমাণ যেটা হচ্ছে সেটা হচ্ছে p টাকা হয়ে গেল। তাহলে এই অঙ্কে সুদ p টাকা, সময় t বছর, আসল হচ্ছে p টাকা, সুদের হার মানে আর এর মান দেওয়া আছে 8%। আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে। তা আমরা যেহেতু জানি i ইকুয়াল টু PRT/100, তো লিখে দিলাম। আয়ের জায়গায় বসিয়ে দিই আয়ের মান। এই আয়ের ভ্যালুটা বোঝা গেছে, আয়ের ভ্যালু যে p টাকা, এটা বুঝতে পারছি সবাই? জিতোরও 12.5 আসছে, ভেরি গুড। রাজদীপ, বাকিদের তো হয়ে গেছে। রাজদীপ, তুই বুঝতে পারলে আসল, সরি, সুদ p টাকা কেন হবে? সুদ p টাকা কেন হচ্ছে বোঝা গেছে রাজদীপ? স্যার, এখানে আসলটা 100 ধরে করলেও তো হবে। হ্যাঁ, একদম একদম, এখানে আসলটা তুই 100 ধরে করলেও পারতিস, অসুবিধা কিছু নেই। তাহলে এখানে আয়ের মান p বসিয়ে দিলাম। পি তো আসল তো p থাকবে, আর এর মান 8, সময় t, এটাই আমাদের বের করতে হবে, ডিভাইডেড বাই 100। তার মানে টি এর মান হবে হচ্ছে নিচে 100, 100-র সাথে কোনাকুনি গুণ হবে হচ্ছে p, 100p ডিভাইডেড বাই, এখানে 8p উপরে ছিল, তাহলে 8p নিচে চলে যাবে। তাহলে p কাটা, 100-কে 8 দিয়ে ভাগ যদি করি, 100 ডিভাইডেড বাই 8 যদি করি, তাহলে এটা হয়ে যায় 12.5। ইয়েস, তাহলে 12.5 বছর। ঠিক আছে, বা 6 বছর, 12 বছর কত মাস? 12 বছর 6 মাস। 12 বছর 6 মাস। যখন আমরা ক্যালকুলেশন করি তখন আমরা পুরোটাকে বছরে রাখি বা বছর মাস কম্বাইন করে করি। বাট যখন অ্যান্সার লিখি তখন আমরা আবার মানে পয়েন্টে বছর লিখি না, তখন আমরা বছর মাস দিন এদের কম্বিনেশনে অ্যান্সারটাকে লিখি। ঠিক আছে, বা ওইভাবে অ্যান্সারটাকে রাখাটাই বেটার। মনে থাকবে তো সকলের? ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা? সকলের কাছে বোঝা গেছে? যদি ক্লিয়ার হয় তাহলে ক্লিয়ার লেখো। 6 মাস কিভাবে হলো? 6 মাস খুব সিম্পল, তুই 0.5-এর সাথে 12 গুণ করে দিবি। 0.5-এর সাথে 12 গুণ করলে যত হয় তত। তো 5-এর সাথে 12 গুণ করলে হয় 60, দশমিক দিয়ে কেটে গেল, 6 পড়ে থাকলো, তাহলে 6 মাস হয়ে যাবে। কারণ এক এক বছর মানে 5 মাস, 12 মাস না। 1 বছর মানে 12 মাস, তাহলে মানে 0.5, দশমিকের পরের পার্টটাকে আমাকে সরাতে হবে। 0.5 বছর মানে কত মাস? তো সিম্পলি আমরা 0.5-এর সাথে 12 গুণ করে দেবো, তাতে যত অ্যান্সার আসবে তত মাস হয়ে যাবে। বুঝতে পারলি? বোঝা গেল জিৎ? ক্লিয়ার হয়েছে? বিল লিখেছে ক্লিয়ার রাজদীপ। রাজদীপের এখনো কোনো রেসপন্স পাইনি। রাজদীপ, ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে আমি পরের দেখি কি আছে এরপরে। ক্লিয়ার, ওকে। হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা সেম টাইপের কোশ্চেন, এটা বাড়ির কাজ। তোরা এগুলোর অ্যান্সার করে আমাকে হোয়াটসঅ্যাপ করবি, হ্যাঁ?
আজকে তোরা এগুলো অ্যান্সার করে আমাকে হোয়াটসঅ্যাপ করবি। দুটো অঙ্ক এখনো অব্দি বাড়ি কাজ পড়লো, দেখ কি আসে। ব্যাস শেষ, এখানেই শেষ আজকে। তো আজকের ক্লাস এখানেই স্টপ। ঠিক আছে, আজকের টোটাল 10টা অঙ্ক আলোচনা হলো সরল সুদ কষার ওপর। এই যে পুরো সেশনটা, এই সেশনটার মধ্যে তোরা কিছু ভালো অঙ্ক করলি, কিছু সিম্পল অঙ্ক করলি, কিছু বেসিক অঙ্ক করলি, কিছু অ্যাডভান্স অঙ্ক করলি। ঠিক আছে, তো এই অঙ্কগুলোর হেল্প নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসে ফার্দার আরো কিছু অঙ্ক করব। ঠিক আছে, সকলে বোঝা গেছে?